ছাত্র দলের বহুদলের সাথে আমি মিটিং করছি না, ছাত্র দলের রাকিব ভাইদের আগের কমিটি, যেটা আগের কমিটির কেন্দ্রের লোকজনের সাথে আমি সেই সময় কেন্দ্রীয় সভাপতি সহ আমার মনে পড়ে যে ঢাকার একটা হাসপাতালে, পল্টনের আশপাশে একটা হাসপাতালে মিটিং করি। সেই মিটিংয়ে বেশ 3-4 ঘন্টা সময় নিয়ে আলাপ আন্দোলন নিয়ে। এখন গভর্নমেন্ট তারাই গুজব ছড়ায়, তারাই ব্যবস্থা নেয়, তারাই আবার পরিস্থিতি তৈরি করে, চাঁদা লাগলে চাঁদা নেয়, নতুন করে কমিটি দেয়। নির্বাচনের পরে আপনারা আগের চেয়ে একটু বেশি বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? 2 কোটি টাকার উপরে পেয়েছে, সম্ভবত 2.5 কোটি মনে হয়, আমি এমনটা ভুলে গেছি। সেখানে আমাদের ইউনিভার্সিটি মাত্র 25 লক্ষ টাকা দিয়েছেন। পার ম্যান 1 লাখ করে 28 লাখ দেওয়া উচিত ছিল। বিয়ে করার পর শিবিরের দায়িত্ব আর সংসার দুটোর মধ্যে কোনটা বেশি কঠিন? শিক্ষার্থীরা নিশ্চয়ই এমন কাউকে চায় যে তার ম্যান্ডেটটাকে তার রাজনৈতিক পুঁজি হাসিলের জন্য কিংবা এটাকে কাজে লাগিয়ে তিনি বড় লোক হওয়ার জন্য, নিজস্ব রাজনীতি দাঁড় করানোর উপকরণ না বানিয়ে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। ডাকসু ভিপি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করছেন, আপনার বরাতে ছাত্র শিবিরের প্রচার সম্পাদকের বরাতে একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ছাত্র শিবিরের পদ থাকা অবস্থায় এরকম নির্বাচন করার সুযোগ নেই। আসলে বিষয়টা কি আমাকে যদি একটু ক্লিয়ার করতেন। আমার বাড়ির সামনে অনেকবার এরকম খাম্বা বসানো হয়েছে, কিন্তু এই খাম্বা দেখি বিদ্যুৎ তার আর আসে না। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত জিএস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি জনাব SM ফরহাদ। আমরা ইনশাল্লাহ তার কাছ থেকে ব্যক্তিগত, রাজনৈতিক এবং পারিবারিক নানান দিক নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা ইনোভাটক্সে পেয়ে খুশি, কারণ আপনাকে অনেকদিন যাবতেই আসলে টাইমিং হচ্ছিল না। তো প্রথমেই আমরা একটু আপনার ছোটোবেলা থেকে শুরু করতে চাচ্ছি। অনেকে জানতে চান, বিশেষ করে আমরা যদি প্রথমে আপনার নামটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে আপনার নাম SM ফরহাদ। তো কারো কারো জানার ইচ্ছা যে SM মানে কি আসলে? এটা মূলত অনেকজন অনেক ব্যাখ্যা করেন, তো আমিও যে ব্যাখ্যা বলেন আমি হাসি খুশি মনে মেনে নেই আর কি। তবে এইটা 15 বছর সৈয়দ মোহাম্মদ ফরহাদ, সৈয়দ মোহাম্মদ। এটা কেউ বংশ হিসেবে বলে থাকেন, আপু দাদারা বলে থাকেন, আমি জাস্ট নাম হিসেবে বলি আর কি। কারণ ওই যে একটা সতর্কতা আছে যে রাসূল ইসলামের বংশের না বাট দাবি করলো, তার জন্য একটা সতর্কতা, একটা হাদিস আছে। তো আমি যেহেতু ফুল বংশ তালিকা আমার কাছে ক্লিয়ার না, মানে আমার দাদা, তার দাদা, তার দাদা, পুরোটা কেমন, পুরো যদি আমার কাছে থাকতো ক্লিয়ার, তাহলে আমি হয়তো বলতাম যে এরকম। তো তার আগ পর্যন্ত আমি বলে থাকি, আমার দাদা হয়তো বলতেন যে এরকম এই বংশের, এই জন্য এটা নাম এরকম আছে। তো কিন্তু আমি দাদার কাছ থেকে আলাপ করে ক্রস দেওয়ার চেষ্টা করছি, যেহেতু সকল ডেটা পাই নাই। দাদা আব্বু বললেও আমি বলি যে এটা নামের অংশ হিসাবেই, সতর্কতার সাথে জাস্ট এটার নাম সৈয়দ মোহাম্মদ ফরহাদ, এটার নামের অংশ হিসাবে ধরে নেওয়া আর কি। তো এটাকে সংক্ষিপ্ত রূপে SM লেখা হয়েছিল আর কি, যাতে সার্টিফিকেটে লিখতে সহজ হয়। সার্টিফিকেটে এটাই লেখা, কারণ অনেক বড় লিখতে একটু অসুবিধা হয়। পরে SM ফরহাদ খুব সংক্ষেপে লেখা হয়েছিল আর কি, সার্টিফিকেটে ক্লাস 5 থেকেই। তার মানে SM মানে সৈয়দ মোহাম্মদ ফরহাদ। তো এখন আপনার বেড়ে ওঠা এবং শৈশব সম্পর্কে যদি জানতে চাই, যে আপনার গ্রামের বাড়ি কোথায় বেড়ে উঠেছেন? আমার জন্ম, বেড়ে ওঠা অলমোস্ট একদম বাল্যকাল আর কি, পিচ্চিকাল। ওই সময়টা কেটেছে লোহাগাড়াতে। লোহাগাড়া চুনতি ইউনিয়ন, চট্টগ্রামের লোহাগাড়া ইউনিয়ন চুনতি। তো এখানে খুব মেঠোপথ ছিল, খুব বেশি উন্নত এলাকাও ছিল না। ছোটোবেলায় বিদ্যুৎও ছিল না এমনকি ওখানে। আমি দেখতাম যে আমাদের বাড়িতে বিদ্যুৎ নাই, আবার কোনো নানু বাড়ি বা খালার বাড়ি গেলে বিদ্যুৎ পেতাম, এরকম একটা অবস্থা আর কি ছোটোবেলায়। তো এটা খুব কিউরিওসিটি কাজ করতে যে কবে বিদ্যুৎ আসবে। তো আসবে ওই যে একবার খাম্বা লাগায়, এই খাম্বা অনেকদিন দেখি বিদ্যুৎ আসে না, এরকম ছোটোবেলায় দেখে বড় হয়েছে আর কি। তো আমার বাড়ির সামনে অনেকবার এরকম খাম্বা বসানো হয়েছে, কিন্তু এই খাম্বা দেখি বিদ্যুৎ তার আর আসে না। তো বহুদিন পরে আর একটু বড় হওয়ার পরে তখন বিদ্যুৎ আসছে। আপনার শৈশবে খাম্বা দিয়ে বড় হয়েছে? এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। মানে বাড়ির আশপাশে প্রায় 4-5টা খাম্বা দীর্ঘদিন দেখছি, এরা বিদ্যুৎ ঝড় বৃষ্টিতে আবার ওই খাম্বা পড়ে যায়, অনেক বছর আপনাদের অপেক্ষা। পরে আরেকটা আবার লাগায়, এরকম করতে করতে বিদ্যুৎ আর আসে নাই। পরে
পরে অনেক দিন পরে বেশ লম্বা সময় পার হলাম, সম্ভবত আমি তখন ক্লাস 5-6 উঠে গেছি, তখন দেখি যে বিদ্যুৎ আসছে আর কি। তো আর ওই এলাকায় পুরো এলাকাটাই অলমোস্ট কৃষিজ এলাকা বলতে পারেন। ক্ষেত, বছরে 2-3 বার লোকজন হচ্ছে, কেউ 2 বার কেউ 3 বার ধানের চাষ করে। তারপরে বাগান আছে আমাদের বাড়ির চারপাশে, ওই সীমান্তর মতো করে চারপাশে হচ্ছে সুপারি গাছ আছে, লম্বা লম্বা সুপারি গাছ। আচ্ছা, মানে সীমান্ত দেয়ালের মতো সুপারি গাছ। এটা দেওয়ালের মতো হয়ে গেছে অনেকটা। তো মনে হইতেছে সুপারি গাছ দেখলে বোঝা যায় যেটা আমাদের বাড়ির মানে পুরো চারপাশের সীমানা আর কি। আচ্ছা, সুপারি গাছের গোড়ায় হচ্ছে ওই যে বাঁশের যে কি বলে এটাকে, বেড়া, বেড়া দিয়ে মোটামুটি চারপাশে বছর একবার করে ইয়া করা হইতো। আমাদের ছোটবেলায় কম্পিটিশন ছিল যে কবে একটা আম গাছ থেকে আম পড়বে বা হচ্ছে সুপারি গাছ থেকে একটা ঢাল পড়বে, সব কাজিনরা একসাথে দৌড় দিয়ে কার আগে কি কোনটা নিতে পারি। তারপর সবাই মিলে খেলতাম যে বালি নিয়ে হচ্ছে উঁচু উঁচু করে ঘর বানাতাম, ঘর বানিয়ে এটা আমার ঘর, এটা আমার কাজিনের ঘর, এটা অমুকের ঘর। তো বিকেলবেলা এসে আবার সব ভেঙে যেত, পরের দিন আবার বানাতাম, এরকম করে খেলা হইতো। তারপর হচ্ছে খেজুর গাছের ঢাল নিয়ে গাড়ি চালানো আর কি, যে এইভাবে করে চালানো, পুরো এলাকা ঘুরে বেড়ানো, এগুলো ছিল ছোটবেলার। আপনার ওই যে গ্রাম, সেটাই পাহাড়ি এলাকা? না, এটা পাহাড়ি এলাকা না, এটা মোটামুটি সমতলেই পুরোটাই। তো একটু দূরে যে ছোট ছোট কিছু পাহাড় আছে, এগুলো পাহাড় বলা যায় না, টিলা বলতে পারেন আর কি। আচ্ছা, এটা কোনো এক সময় হয়তো টিলা আকারে হয়েছে। আর একটু দূরেই আবার পাহাড় আছে, বান্দরবানের পাহাড়গুলো দূর থেকে দেখা যায়, অনেক দূরে। তবে পুরো এলাকাটাই সমতল। খাল আছে, খালে হচ্ছে হাঁটু সম পরিমাণ বা হাঁটুর নিচ পরিমাণ, অথবা 1 হাত 2 হাত 2 বিঘত পরিমাণ পানি আছে আর কি ওই খালে। ওই খালের পানিগুলো আবার ওই পুরো জমিন যে আশপাশে যে চাষের জমি, এগুলোকে কেন্দ্র করে ঘোরে। তো কৃষকরা ওখান থেকে পানি নেয়, চাষ করে, এভাবে করে যায় আর কি। আমার দাদারও অনেক এরকম জমি ছিল, দাদা নিজে চাষ করতেন না, বিভিন্ন জনকে দিয়ে দিতেন, তারা চাষ করতেন। আমার বাবাও এই সূত্রে যা পেয়েছেন, তিনি চাষ করতেন, অন্য কাউকে দিয়ে দিতেন, তারা চাষ করতেন। তবে আশপাশে পুরো ফ্যামিলি, যতগুলো ফ্যামিলি আছে সবাইকে দেখতাম যে চাষ করছে, গরু নিয়ে খেতে যাচ্ছে, গরু নিয়ে ওই যে হাল কি বলে এটাকে, হাল চাষ করা গরু নিয়ে। তারপর গরু নিয়ে আবার ধানগুলো থেকে ওই এটাকে ধান ছড়ানো, আবার বাড়ি বাড়ি গিয়ে ধান থেকে আবার চাল বের করা, এগুলো একদম সবসময় দেখে বড় হওয়া আর কি বাড়ির চারপাশে। তবে বাড়ির উঠোনে ওই যে ইয়া করার প্র্যাকটিস ছিল, ক্ষেত, ধরেন যে কাকরোল, সিম, মানে তারপরে শাকসবজি, এগুলো বাড়ির উঠোনে আম্মুরা করতেন, বা হচ্ছে চাচিরা। আমরা ওই যৌথ ফ্যামিলি তো, চুলা ভিন্ন বাট পাশাপাশি করে একসাথে থাকা, পুরো বাড়িতে আমাদের চাচারা একসাথে যৌথ ফ্যামিলির মতো। ওইখানে প্র্যাকটিসটা এখনও আছে, এখনও গেলে দেখা যায় যে মোটামুটি যত রকমের শাকসবজি আশপাশে পাওয়া যায়। আবার বাড়ির লাস্টের পাশটা আবার খালের কিনারা, ওই জায়গাটাতে আবার বাঁশঝাড়, অনেকগুলো আম গাছ, অনেকগুলো ভিন্ন ভিন্ন রকমের বাগান, এগুলো রেগুলার প্র্যাকটিস ছিল। এই সময়গুলো ভেবে কেটেছে আর কি। আপনার পরিবারে কারা আছেন আসলে? পরিবারে আমরা 1 ভাই 1 বোন, ছোট বোন বিয়ে হয়ে গেছে অলরেডি, তারপরে আব্বু আম্মু, এই আর কি, আর কেউ নাই। আর একটু বড় পরিসরে চিন্তা করলে আমার চাচারাও একসাথে যত ফ্যামিলি, যেহেতু ওই এলাকায় থাকা হয়, যদি আমরা এখন যাই না, অফ ডেগুলোতে, বন্ধগুলোতে যাওয়া হয় আর কি, বন্ধ, ঈদের ছুটি বা রোজা বা লম্বা সময়, এমনিতে বাকি সময়টাতে চাচারাও এখানে থাকে না এলাকায়। আর এখন তো ফ্যামিলি মেম্বার্স বাড়লে, আমার ছোটো বোনের হাজব্যান্ড, আবার আমার ওয়াইফ, এরাও ফ্যামিলি মেম্বার্স হিসেবে অ্যাড হলো আর কি। আমরা যদি আপনার একটু পড়াশোনার জায়গায় যাই, যে আপনার একবারে পড়াশোনা হাতে খড়ি কীভাবে হয়েছে? ছোটোবেলায় পড়াশোনার খুব একটা সুখকর স্মৃতি নাই, কারণ এলাকায় যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলাম পাশে খুব একটা মানে উন্নত প্রতিষ্ঠান না। টিচাররাও এটা প্রাইভেট উদ্যোগে তৈরি করা একটা মাদ্রাসা, বাড়ির পাশে ওই পিছনে যে বললাম খাল পেরিয়ে 2 মিনিট 3 মিনিট যেতে লাগতো, ওখানে ভর্তি হয়েছি। এটা ছিল বেড়ার, একটা বেড়া এবং টিন এক্স্যাক্টলি, বেড়া এবং সনের, ওই যে এটা কি বলে, কিসের যে বিভিন্ন গাছের সন দিয়ে, পাতা দিয়ে ডেকে এরকম, আর বেড়া, এরকম ছিল প্রতিষ্ঠানটা। ওখানে যেতাম, ক্লাস করতাম, ক্লাস 4-5 পর্যন্ত, 5-এর সাময়িকী পরীক্ষা পর্যন্ত ওখানে ছিলাম। তো ওখানে কী পড়তাম আল্লাহ ভালো জানে, পড়তাম আর কি। টিচারও চেষ্টা করতেন, তবে আমি চট্টগ্রামে আঞ্চলিক ভাষা ছাড়া আর কোনো ভাষা বুঝতাম না। হ্যাঁ, মানে যে কারণে পড়তাম, মুখস্থ করতাম, মুখস্থের জন্য পরীক্ষা দিয়ে চলে আসতাম। কি পড়েছি এরকম খুব বেশি মনে নাই, যোগ বিয়োগগুলো, ওই অঙ্কগুলো বুঝতাম, কিন্তু অন্য ভাষার যে পড়া, সেগুলো জাস্ট পড়তাম, মুখস্থ করতাম,
আম্মু মুখে মুখে শেখাইতো, পরীক্ষা হলে গিয়ে লিখে চলে আসতাম, পাস করতাম। এভাবেই আসলে ওইখানে আশেপাশে তো মানে অন্য ভাষায় কথা বলার মতো কেউ ছিল ছিল না, বাইরে বোঝার মতো। কিন্তু মানে টিচাররা হয়তো বুঝাইতেন, কিন্তু আমার মনোযোগটা এত বেশি হয়তো ক্যাচ করে না, যে মানে 5 অর্ধবার্ষিক পর্যন্ত, অর্ধবার্ষিক না, প্রথম সাময়িক বলে আর কি, 3 মাস পরে যে পরীক্ষাটা হয়, এর আগ পর্যন্ত এইভাবে পরীক্ষা ভালো করতাম, ওই মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়ে আসতাম। আসলে যে বুঝে শুনে পড়া, এই জিনিসটা ওই সময়টাতে আমার হয়ে ওঠে নাই। ওই যে বললাম, লিটারালি বলতে গেলে ওই সময়টা পর্যন্ত চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ছাড়া আর কোনো ভাষা বোঝা বা বলতে পারা এই সুযোগটা হয় নাই। তো 5-এর পরে আব্বু কী করলেন, আব্বু একটা মাদ্রাসার প্রধান শিক্ষক, সেটা আবার রাঙ্গামাটিতে। তো আব্বু চিন্তা করলেন যে না, এখানে পড়াশোনা হচ্ছে না, নিয়ে যাওয়া দরকার। তো এর আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কারণ আম্মু থেকে অনেক দূরে নিয়ে যাওয়া বা আম্মু থেকে আমি ট্রমাটাইজ হয়ে যাবো, কিন্তু একটা জায়গা ছিল। আব্বু পরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওইখানে বেশ লম্বা সময় আবার একজন সাংগঠনিক বড় ভাই, ওনার কাউন্সিলিংয়ের আওতায় ছিলাম। ভাইয়ের নাম কামরুল ভাই, ওনাকে আমার স্মরণ করতেই হয়। তো উনি হচ্ছে আমার ধরেন খুব একদম প্রথম ফেজ, একদম ফার্স্ট ফেজ বলতে পারেন, যে ফেজে আমার স্টার্টিংটা শুরু হয় পড়াশোনা বোঝা। উনি বললেন যে আজকে থেকে আঞ্চলিক ভাষা কথা বলা নিষেধ। আর উনি আবার চট্টগ্রামের না, যে কারণে উনি বুঝতেন, বাট উনি ইচ্ছা করে বলতেন না। তো আমি বিশাল প্রথমবারের মতো প্রেশারে পড়ে গেলাম যে আর কোনো ভাষা তো কিছু করার নাই, আসলেই কঠিন। তো বাধ্য হয়ে আস্তে 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 প্রায় 2-3 মাস, 4 মাস, 5 মাস সময় দিয়ে, তো বেশ যত্ন করে উনি পড়িয়েছেন। তো ওনার হাত ধরেই এই অন্য ভাষা বুঝতে শেখা শুরু করা, বাংলা বা ইংলিশ, বাকিগুলো টুকটাক জানতে শুরু করা, ভালো মতো পড়া। তো যেটা হলো এরপরে প্রায় 5-7 মাস আমার তত্ত্বাবধানে সবগুলো একদম এতদিন যা পড়ি নাই বা বুঝি নাই সব বুঝে ফেলা হলো। তো আব্বুর পর আবার 5 আবার ভর্তি করাইলেন। প্রথম সাময়িক দিয়ে এসে 5 নিশ্চয় ভর্তি হয়ে যাওয়ার কথা, ভর্তি করাই নাই, না করেই বললো যে না, আগামী এই 5-7 মাস যা আছে, 7 মাস কোথাও ভর্তি না হয়ে তোমার বেসিক ঠিক করতে হবে। তো বেসিক ঠিক করা হলো, তারপরে আবার ভর্তি করাইলেন। এবং অবাক করার ব্যাপার হচ্ছে, আমি যেখানে ভয় পাচ্ছিলাম যে আমি বুঝবো কিনা, সেখানে আমি ভর্তি হয়ে এরপর রোল নাম্বার 2 প্রথমবারের মতো। তো 2 হওয়ার পরেও কনফিডেন্স পাইলাম যে না, আমি হচ্ছে আসলেই পড়াশোনা মানে ভালো করতে পারবো। এর আগে মাঝে এমন হয়েছে যে মানে এখানে আসার আগে 5-4 পর্যন্ত মাথায় চিন্তা ঢুকতো যে অনেকেই তো চাকরি বাকরি করতেছে, অনেকেই কৃষিকাজ করতেছে, আর মনে খুব ভালো আছে, এরকম চিন্তা মাথায় মাঝে মাঝে ঢুকতো আর কি। তো যাই হোক, এরপরে 5-এ এই ভাই তত্ত্বাবধানের কারণে আব্বু অনেক ব্যস্ত থাকতেন বিভিন্ন দায়িত্বের কারণে, কিন্তু এই ভাই খুব যত্ন করে হচ্ছে খোঁজখবর রেখেছেন, সবগুলো ফলো আপ রেখেছেন। তারপরে আলহামদুলিল্লাহ এরপরে আমার নিউ জার্নিটা শুরু হইলো আর কি, পড়াশোনা বুঝবার জায়গা। এমনি এলাকার মক্তবে পড়া হয়েছে কিনা? আমার তো পড়া স্টার্ট হয়েছে মক্তব দিয়ে। আমাদের বাড়ির পিছনের পাশটাতে একটা মক্তব ছিল, যেতে 1-1.5 মিনিট লাগতো হেঁটে। মানে ওই খালটা পার হইলেই হচ্ছে বাসাটা খালের পাড়ে, মানে পিছনে খাল, যে হাঁটু পানি বা একদম অল্প পানি, হাঁটুর নিচে 1 বিঘত পরিমাণ পানি। ওই পানি হেঁটে হেঁটে পার হলে ফজরের পরে আমি ছিলাম, আমার আরেক চাচাতো বোন ছিল পিচ্চি, আমিও পিচ্চি, আমার আরেক চাচাতো ভাই ছিল, ওই চাচাতো বোনের বড়, আমার চেয়ে 2-3 বছরের বড় হবে। এই 3 জন সকালবেলা ফজরের সময় এসে হচ্ছে ওই চুপি চাপি একটা হচ্ছে মক্তবের যেগুলো ছোট বই, যে আলিফ বা তাসা শেখায়, কায়দা। তো কায়দা হাতে নিয়ে, যেটা ছিল যে আমাদের নিয়মিত প্র্যাকটিস এটাই, যে একটা বিস্কুট নেবো 1-2টা, বিস্কুটের বাক্স খুলে হচ্ছে চুপচাপ খেতে খেতে সকালবেলা হচ্ছে মক্তবে চলে যাবো, ওই খাল পার হয়ে। আবার মক্তব শেষে আবার চলে আসবো, এসে খাওয়া দাওয়া করে 3 জন আবার কাঁধে ব্যাগ নিয়ে মাদ্রাসায় চলে যাবো। আবার হচ্ছে মাঝে ব্রেক দেওয়ার সময় আইসক্রিম বা চনাচুর এটা সেটা খাইতাম। আবার 1টা বাজে ছুটি হলে আবার হেঁটে হেঁটে আবার হচ্ছে সবাই বাসায় চলে আসতাম। এটা আমাদের রেগুলার শিডিউল। আর দুপুর পরে একটু ঘুম, আর আসরের পর হলে হচ্ছে ওই যে ঘর বানিয়ে তৈরি করা, যে কাঁঠাল পাতা দিয়ে টাকা এগুলো বিক্রি করা, এটা সেটা নানা কিসিমের খেলাধুলা এগুলো করতাম। এটা আমাদের রেগুলার শিডিউল ছিল। মক্তবের সিরিজ আমার হুজুরের নাম হচ্ছে সেলিম হুজুর, ওনার কথা স্মরণ করতে হবে। উনি একদম হাতে হাতে ধরে ধরে কোরআন পড়া শিখিয়েছেন ছোটোবেলা থেকে। তো ওইখানেই কোরআন শেখা, সম্ভবত আমার বয়সটা মনে পড়ে না, 2 বা 3-তে উঠতে উঠতে আমাদের কোরআন একবার শেষ হয় আর কি। এটা আমাদের একটা ফেস্টিভ জায়গা। 2টা জিনিস আমাদের ফুরকানিয়াতে মক্তবে উৎসবের মতো ছিল। আমরা মক্তব বলতাম না, আমরা ফুরকানিয়া বলতাম। ফুরকানিয়া মাদ্রাসায় এই ওয়ার্ডটা বেশি ইউজ হইতো। তো সেখানে আমাদের ওই যে কায়দা শেষ করে কোরআন শুরু করা, এটা একটা ফেস্টিভ জায়গা ছিল। সবাই যে জিলাপি মুড়ি এটা সেটা নিয়ে এসে একটা উৎসব, মানে কোরআন সবক নেওয়ার একটা কম্পিটিশনও ছিল যে কবে শুরু করছে, আর একটা হচ্ছে কবে শেষ করছে। তো দুইটাই আমরা মোটামুটি, আমি আর ওই আমার চাচাতো বোন একসাথেই শুরু করা শেষ করার কাছাকাছি ছিলাম। এটা দুজনের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে কারা এগিয়ে কতটুকু পারবো। আমাদের এই কম্পিটিশনটা ভালো ছিল। শেষ পর্যন্ত ওইখানে কোরআন শেষ করা পারফেক্টলি, মক্তবে শেখা, ওইখানে হাতে খড়ি। আর
বাংলা ইংরেজি শেখা হয়েছে ওই যে মাদ্রাসায়, ল্যাঙ্গুয়েজ বুঝিয়ার না যে পড়তে পারতাম, ওই যে বললাম যে অন্য ভাষা বুঝতাম না, ঠিকই পড়াটা শেখা হয়েছে ওই মাদ্রাসাটাতে। এটা ওইখানকার টিচারদের এটা মানে কৃতজ্ঞতা আর কি দোয়া আসে যে ওনারা বেতন পাক না পাক, মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানটা ছিল বেড়ার বা হচ্ছে সনের এরকম একটা বৃষ্টির টপ টপ বৃষ্টি পড়লে এরকম একটা দুর্বল জায়গায় বেতন না পেয়ে না পেয়েও তারপরেও তিনি ওনারা আমাদেরকে হচ্ছে অক্ষর জ্ঞানগুলো দিয়েছেন। তো এখানে আমাদের প্রথম ধাপটা, পরে এসে তো দ্বিতীয় ধাপ শুরু হলো যেটা পড়লাম। লোহাগাড়া থেকে চলে আসেন রাঙামাটিতে। মাদ্রাসার নাম কি? ওইটার নাম বাইতুল শরফ। ও আচ্ছা, এটা তো এটা আমার বাইতুল শরফ প্রথম জার্নি। আবুল প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে ওইখানে বেশ ভালো সময় কেটেছে আলহামদুলিল্লাহ। এখানে যেহেতু তো ওইখানে একটা বৈশিষ্ট্য ছিল যে এক একজন এক এক জায়গার, এক একজনের এক এক ল্যাঙ্গুয়েজ, ফলে আপনি বাধ্য যে আপনি যেই অঞ্চলেরই হোক না কেন 5-6 মাস যাওয়ার পরে আপনি ময়মনসিংহের ভাষাও বুঝবেন, জামালপুরের ভাষাও বুঝবেন, সিলেটের ভাষাও বুঝবেন, যশোরের ভাষাও বুঝবেন, রাজশাহীর ভাষা বুঝবেন। সব ভাষার প্রতিনিধি লোকেরা ওইখানে, আমি যেখানে পড়াশোনা করতাম ওই গ্রামটার একটা ছিল চিটাঙ্গাপাড়া, একটু দূরে জামালপুর, একটু পরে সন্দ্বীপ টিলা, একটু পরে হচ্ছে ধরেন এরকম অঞ্চল ধরে ভাগ আর কি। তো এখানে সব ময়মনসিংহ লোকজন ছিল, জামালপুরের লোকজন ছিল, সিলেটের লোকজন ছিল, চট্টগ্রামের লোকজন ছিল, সব অঞ্চলের লোকজন ছিল। ফলে অটো ক্লাসে যখন আমি দেখবো যে 30 জনের মধ্যে 5 জন চট্টগ্রামের, 5 জন রাজশাহীর, 5 জন সিলেটের, 5 জন জামালপুরের, সব ভাষা বুঝতে আমি বাধ্য এক পর্যায়ে। তো যেটা সাধারণত আমাদের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পরে হয় যে সারা দেশের স্যাম্পলগুলো এখানে আসে, তারপর সব ভাষা আস্তে আস্তে শিখে বুঝতে শুরু করে। এটা আমার ক্লাস 5-এ হয়েছে আর কি। তো 5 থেকে এটা হওয়ার কারণে একটা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ফলে আঞ্চলিকতার ঊর্ধ্বে এসে সব এলাকার মানুষের সাথে মেশা, বোঝা, সবাইকে আপন করে নেওয়ার জায়গা, সবার সাথে মিশে যাওয়ার জায়গা না, এটা ক্লাস 5 থেকে একটা ভালো শিখবার জায়গা হয়েছে আর কি। আপনি বাইতুল শরফ থেকে আলিম পাশ করেছেন না দাখিল? ওইখান থেকে দাখিল, তারপরে আবার আলিম চট্টগ্রামে চলে আসা হয়েছে, চট্টগ্রাম বাইতুল শরফে ভর্তি হই। মানে ওইখানকার যে বাইতুল শরফ ছিল, মানে সব জায়গায় বাইতুল শরফ? হ্যাঁ, সব জায়গায় বাইতুল শরফ। মাঝে 1 বছর আবার খাগড়াছড়ি চলে আসি। তো আব্বুর মনে হইলো যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত টানা রোল নাম্বার 1 করে চলে আসছি। 5-এ তো 2 ছিল, আমার প্রত্যেকের রোল নাম্বার 1, তার মানে আমি এখানে পড়াশোনা করতেছি না। তারপর বিবেচনা হচ্ছে যে একবার 1 হয়ে যায় এক জায়গায়, এখানে তারপর পড়াশোনা নাই, সে ভাবসাব এবং পড়াশোনা করবে না, ইমপ্রুভমেন্ট হবে না, এটা দিয়ে খুব বেশি কিছু করার নাই। আব্বু বলল যে না, তোমার আর একটু টেস্ট দিতে হবে। কি টেস্ট? তুমি এখন খাগড়াছড়ি চলে যাও। খাগড়াছড়ি পাঠিয়ে দিল, ওখানে গিয়ে ক্লাস 10 গিয়ে এখন আমি একটু চ্যালেঞ্জে পড়লাম, কারণ রাঙামাটিতে আমার যাদের সাথে কম্পিটিশন করতে হইতো, কম্পিটিশন করতে হচ্ছে এখন আরেকটা গ্রুপের সাথে, এখানে আরেকটু মেধাবী। এটা ছিল রাঙামাটির অনেক গ্রামীণ এলাকায়, আর এখন আসছে খাগড়াছড়ির সবচেয়ে শহুরে এলাকায়, যেটা খাগড়াছড়ির টপমোস্ট প্রতিষ্ঠান। এখনও সব স্কুল কলেজকে ছাপিয়ে এটা টপ মোস্ট রেজাল্ট করে। এখনও এখান থেকে ছেলেরা খুব ঢাকা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে টপ পজিশনে চান্স পায়, 200-র মধ্যে, 300-র মধ্যে, 100-র মধ্যে চান্স পায়। খুব ভালো প্রতিষ্ঠানে এসে তো আমি মহাবিপদে পড়ে গেলাম। আগে 1 ঘন্টা পড়লে এখন আমার 3 ঘন্টা পড়তে হচ্ছে। তো ঠিকই তখন মনে হয় রোল নাম্বার 1 হইতে পারি নাই, বাট রোল নাম্বার 2 হয়েছিলাম মনে হয়, যতদূর মনে পড়ে। তো তখন আমার একটু সিরিয়াস হয়ে যেসব বেসিক জায়গায় আমি একটু গাফলতি করতাম, এগুলো আবার সিরিয়াসলি পড়তে হয়েছে। কিন্তু পরীক্ষার আগে আবার চলে আসছি রাঙামাটিতে, তাবুরটাতে, যেহেতু আমার এখানে রেজিস্ট্রেশন। এখানে পরীক্ষা দিই, পরীক্ষা শেষে এরপরে আলিম হলো বাইতুল শরফে, চট্টগ্রাম বাইতুল শরফে আলিমে ভর্তি হই। আলিমে ভর্তি হওয়ার পাশাপাশি এখানে আরেকটু সময় কেটেছে যে আব্বু বললো যে না, তোমার ইংরেজি তো ভালোই পড়ছো, মানে দাখিল পরীক্ষার পরে 3-4 মাস ফাঁকা সময় ছিল। এই সময়টা আব্বু ভালো মতো ইংরেজি পড়ার জন্য মনোযোগ দিলেন, ইংরেজি ভাষা শেখা, কথা বলতে পারা, বেসিকগুলো টাচ করা। আমরা যে ইংরেজিতে পড়ছো আরবি শেখা দরকার, তোমার হচ্ছে কই মাদ্রাসা পড়া লাগবে, হবে না। তো আমি বেশ মুসিবতে পড়লাম, আলিমের কঠিন পরীক্ষা, 2 বছর তো আলিমের একটা চাপ যায়, আবার কই মাদ্রাসা পড়া। তো একটু ইস্তেখার করে আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ জামিয়া দারুল মারিফাত ইসলামিয়া। তো এটার বেসিকগুলো নিচের দিকে ঠিকঠাক পারার জন্য একটু নিজে শিখি, বা আব্বু কয়েক জায়গায় ভর্তি করাই দেয় কয়েকজন ওস্তাদের কাছে, যে আরবিগুলো সময় মতো শিখতে হবে, তোমার আরবি পারা লাগবে আর কি, ভালো মতো না পারলে হবে না। পরে ওইখানে ভর্তি হই, হেদায়েতুন্নাহ যে ব্যাচে পড়াই, ওই ব্যাচে ভর্তি হই। ওই ব্যাচটা ওই ল্যাঙ্গুয়েজে সানিয়া দাদি বলে আর কি, এই দাদির 2য় বর্ষ এটা বলে। তো এখানে 1 বছর এই বর্ষ গেল, তারপরে আরেক বছর হচ্ছে সালেসাদে আদি, এটা 3য় বছর। এখানে কাফিয়ার পড়ানোর কথা, কিন্তু কাফিয়ার পরিবর্তে ওখানে পড়ায় হচ্ছে অন্যান্য কবি মানুষের কাফিয়া পড়ায়, ওইখানে পড়ায় হচ্ছে আপনার কতরুন্নাদা আওয়াল্লুসাদা নামে একটা কিতাব, এটা নাহর কিতাব। আর সরফের মধ্যে সানিয়া দিতে পড়ায় হচ্ছে
ইলমুসিগা, আর সালাসালিতে পড়া হচ্ছে শাহজাল আরফ। এই কিতাবগুলো হচ্ছে মূল কিতাবগুলো বললাম, যেগুলো অন্য কবিমার তুলনায় একটু ডিফারেন্ট। তো আমি একটা চ্যালেঞ্জে পড়লাম, সেটা হচ্ছে একে তো আমি আলিয়া মাদ্রাসা কন্টিনিউ করছি, আরেক তো হচ্ছে পাশাপাশি এখানকার যে অ্যারাবিক সিলেবাস, অ্যারাবিক পরিবেশ, সকাল থেকে ক্লাস বিকাল 4টা পর্যন্ত, মাঝে শুধু নামাজ এবং খাওয়ার বিরতি, মাগরিবের পরে আবার হচ্ছে তাকরার চলে। তো দুইটা সমন্বয় করা একটু খুবই কঠিন ছিল। তো আলিমে তো ক্লাসই করি না বলা চলে, খুবই অল্পই ক্লাস করতে পেরেছি দুইটা সমন্বয় করতে গিয়ে। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত খারাপ হয় নাই। তো আলিমটাও কোন পর্যন্ত পড়ছেন, কওমি কোন পর্যন্ত? আমার প্ল্যান ছিল এটা শেষ করা শেষ পর্যন্ত। আমার এখনো স্বপ্ন যে বাকি যেগুলো পড়তে পারেন এগুলো পড়া, কিন্তু ইউনিভার্সিটি চান্স হয়ে যায়। ইউনিভার্সিটি চান্স হওয়াটা কষ্ট হয়েছে, কারণ সমন্বয় করে পড়া আমার এখনো মনে পড়ে। আলিমের পর আমি পড়তাম রাত ভোর রাতে উঠে কোনো রকম লাইট মিটি লাইট জ্বালিয়ে লুকায় লুকায় পড়তাম, কারণ কঠিন তো একসাথে ম্যানেজ করা সবগুলো। তো পরীক্ষার আগে ছাড় নিয়ে পরীক্ষা দেওয়া যায় যে আমার ব্যস্ততা আছে, ছুটি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করছি, কিন্তু পরীক্ষা ছাড়া বাকি টাইমগুলো তাতে বেরোতে পারতেছেন না। তো ওই সময়টাতে আপনি হচ্ছে অলমোস্ট লুকায় লুকায় পড়া বা টাইম ম্যানেজ করে পড়া, এগুলোর এর মধ্যে ওই 2 বছর 4টা পরীক্ষা নেই, নর্মালি তো 2টা পরীক্ষা হওয়ার কথা। ওইখানে ওই এজাদি স্টেজে 4টা পরীক্ষা। তো চারটা পরীক্ষা মানে আপনার অলরেডি 4 মাস এখানে ব্যস্ততা, পরীক্ষার আগে উপরে ক্লাস থাকে, সব মিলে একটু কঠিন ছিল। মানে যে আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে আমি আবার কনভেনশনে পড়লাম। আমার তো প্ল্যান ছিল সম্ভবত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটাও কন্টিনিউ করবো, দারুমারিফা কন্টিনিউ করবো, একসাথে আমার হয়তো 2টা শেখা হবে, কিন্তু এটা হয় না শেষ পর্যন্ত। আপনার আব্বু তো মাদ্রাসা শিক্ষক ছিলেন, তো আপনাকে নিয়ে ওনার কি চিন্তা ছিল, আপনি কি হন, কি চাইছিলেন? আব্বু আমার যতদূর জানি আব্বুর স্বপ্ন ছিল আমি জাস্ট দিনের পথে থাকবো, দিনের জ্ঞান অর্জন করবো, বেস্ট ওয়েতে কন্ট্রিবিউট করবো, বাকিটা তাকদিরের উপরে ফিক্সড করে ছেড়ে দেন নাই কখনোই যে এটাই হইতে হবে ওইটাই হইতে হবে। কিন্তু মূলনীতি হলো যে দিনের বা ইসলামের ইনডেপথ নলেজ অর্জন করতে পারা এবং সেই অনুযায়ী কন্ট্রিবিউট করতে পারা আর কি, এই জায়গাটা আব্বুর লক্ষ্য ছিল। তো ইনডেপথ নলেজ অর্জনের জন্য আব্বুর সক্ষমতার হাইয়েস্ট চেষ্টা করছেন, ওনার যতটুকু সক্ষমতা ছিল, যেখানে ওনার কাছে এঙ্গেজ রিসোর্স যেগুলো আছে সাথে পরিচয় করে দেওয়া, সেই বইয়ের সাথে পরিচয় করে দেওয়া, সেই আলেমদের সাথে পরিচয় করে দেওয়া, অথবা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থীর সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করছেন হাইয়েস্ট। ওনার চেষ্টার কোথাও কোনো ঘাটতি রাখেন না আর কি। আমি হয়তো কোথাও বরং অ্যাডজাস্ট করতে পারি না, যেখানে অ্যাডজাস্ট করতে পারছি উপকৃত হয়েছি এরকম হয়েছে। তারপরে কই মাদ্রাসা কন্টিনিউ করা হয় না, কিন্তু এদিকে আলিম পরীক্ষায় আপনি রেজাল্ট কেমন করেছেন? আলিমে ভালো হয়েছে, আলিমের রেজাল্ট A+ আসে নাই, যেহেতু পুরো 2 বছর ক্লাস করি না, অবস্থা খুবই খারাপ। 4.79 আসছিল আলিমে। আর ইয়াতে ভালো আসছে, কৌমিতে হচ্ছে মুমতাজ আসছে, আমাদের হচ্ছে A+ ক্যাটাগরিটা হচ্ছে মুমতাজ, এরপর নিচের দিকে হচ্ছে জাইদ জিদ্দান, তারপরে জাইদ, এভাবে সিরিয়ালটা করে আর কি। তো ওটা ফোকাস ছিল আমার। তো আলিম যাই হোক, আমার মেইন জায়গা ছিল আমি পরীক্ষাটা কোনো রকম দিব, আর এই জায়গায় কোনো গ্যাপ করবো না, তো এটা করি না আলহামদুলিল্লাহ, মুমতাজ আসছে সবগুলো পরীক্ষায়। তারপরে আবার বিশ্ববিদ্যালয় জার্নি কিভাবে শুরু হয়? এরপরে তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব সংগঠনের বাইরে বলতেছি ইউনিভার্সিটি চান্স পেতে হবে। আমি তো মহা মুশকিল বললাম কী করা যায় না করছে, বলে কোচিংয়ে ভর্তি হলাম। তো কোচিংয়ে ভর্তি হয়তো আমি পেরে উঠতেছি না কোচিংয়ের সাথে, কারণ কোচিংয়ে আমার সাথে ভর্তি হয়েছে তারা যারা চিটাং কলেজ বা মহসিন কলেজে 2 বছর ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিয়েছে। 2 বছর তাদের টার্গেটে ছিল ইন্টার ভালো করা, আর আমি বেচারা টার্গেট ছিল হচ্ছে মুমতাজ পাওয়া বা হচ্ছে ইনডেপথ নলেজ অর্জন করা, অ্যারাবিক জায়গায় অ্যারাবিকটা ভালো মতো বোঝা। কিন্তু আমি তো মানে ভর্তি হয়ে দেখি যে আমি বাংলাও বুঝতেছি না ঠিকঠাক, ইংরেজিও বুঝছি না, জিকেও পড়ি নাই, তাহলে কেমনে পড়বো? শুরুর দিকে 1 মাস মনে হয় গেছে কোচিংয়ে, খালি নাম্বার খারাপই পাচ্ছি মার্কস শেষের দিকে। তো আমি তো ভয় পেয়ে গেছি কী হবে। ফোকাসে ভর্তি হয়েছিলাম, ফোকাসে ওখানকার পরিচালকরা খোঁজখবর নিতেন, চেষ্টা করতেন, আবার আমাদের দায়িত্বশীলরাও বারবার খোঁজখবর নিতেন যে কী করা যায়, কিন্তু বারবার ফেল করতাম বা খারাপ করতাম, সিরিয়াল পিছনে দিকে থাকতো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে না, এভাবে হবে না, নিজেই প্ল্যান করে পড়তে থাকি, টিচারদের হেল্প নেব। তো আমার তখন যারা রেগুলার ক্লাস নিতেন, যে সাবজেক্ট নিজের মতো করে প্ল্যান করে পড়তে থাকি, আর আটকে গেলে টিচারের হেল্প নিতাম, কোচিংয়ের টিচারের হেল্প নিতাম। তো এমন করে করে মোটামুটি গেছে আর কি। বাংলায় একজনের হেল্প নিতাম, সোহাগ নামে একজন স্যারের হেল্প নিতাম, তারপর ইংরেজি সাইদুর স্যার নামে একজন হেল্প নিতাম, জিকে বিশেষ কারো হেল্প নিতে হতো না, যারা যারা বুঝতেন তাদের কাছে হেল্প নিতাম। এভাবে করে হেল্প নিয়ে মোটামুটি হচ্ছে
আগানো গেছে। কনফিডেন্স পাইছেন? মোটামুটি কনফিডেন্স পেয়েছি 1 মাস আগে, পরীক্ষার 1-1.5 মাস আগে মনে হলো যে না, আমি সাবেকদেরকে ফোন দিতাম এখানে যারা চান্স পেয়েছে, আমার বিশেষ করে সাদিক ভাই আমার 1 বছর আগে চান্স পাওয়া, উনি উৎসাহ দিতেন। আচ্ছা, আরাফাত ভাই নামে একজন ছিল, ওনাকে ফোন দিতাম, 4-5 জনকে ফোন দিতাম যে ভাই কী করা যায়। ওনারা বলতেন এটা পাবা, সমস্যা নাই, একটু বেসিক ঠিক করলেই হবে। তো আমিও চেষ্টা করছি, তবে এতটা চিন্তা করিনি যে এতটা ভালো হবে আর কি। যখন আমি ভর্তি পরীক্ষা দিই, আমার মনে পড়ে যে মডেল টেস্টটা খুব বেশি ভালো করছি এমন না কোচিংগুলোতে, কিন্তু আমার সিএসে 497তম। এটা আমার জন্য বড় কিছু ছিল। আচ্ছা, বড় কিছু এই জন্য যে হচ্ছে অল্প কিছু কোচিং থেকে চট্টগ্রাম বাসে যারা চান্স পাইছে তাদের মধ্যে হয়তো টপ 20-র মধ্যে আমি ছিলাম। চট্টগ্রাম বাসে যারা চান্স পাইছে আমাদের সেই কোচিং থেকে। কিন্তু আমি মডেল টেস্টে অলওয়েজ থাকতাম ধরেন 200-র বাইরে, 300-র বাইরে এরকম থাকতাম পরীক্ষাগুলোতে। তো শেষের দিকের অ্যাডজাস্টমেন্টটা আমার জন্য কাজে দিয়েছে আর কি। কিন্তু আমার যেই ভয়াবহ গ্যাপ ছিল 2 বছর একদম মনোযোগ না দেওয়া, এই ইউনিভার্সিটি কিন্তু কোনো প্ল্যান না করা, শেষ মুহূর্তে এসে প্ল্যান করা, এদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়া, এগুলো বোঝা আমার জন্য একটু কঠিন ছিল। তো আল্লাহর রহম ছিল। তারপর বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে ভর্তি হয়েছে? ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে যেসব অপশন ছিল বেশ কিছু লোকের সাথে আলাপ করলাম, সিনিয়রদের সাথে। তারা কিছু সাথে ডিমোটিভেট করলো, কিছু বিষয়ে কনসার্ন দিল। শেষ পর্যন্ত আমি সমাজ কল্যাণ বেছে নিলাম, সোশ্যাল ওয়েলফেয়ার। কেউ কেউ সোশ্যালজি প্রেফার করছেন, ইভেন 5 আপে যাওয়ার পরেও স্যার বলেছেন তুমি সোশ্যালজি নাও। কিন্তু আমি যে কারণে হোক পরে বললাম যে না স্যার আমি এটা নেবো না। আর কয়েকটা সাবজেক্ট এরকম ছিল যেগুলো নেওয়ার মতো। পরে শেষ পর্যন্ত সোশ্যাল ওয়ার্কে নিলাম। তখন মনে হলো যে এটা নিয়ে আমার মাথায় ঘুরতো যে কাশিম আলী ভাই এভাবে কন্ট্রিবিউট করছে, উদ্যোক্তা ছিলেন, অনেক জায়গায় অনেক সোশ্যাল ওয়ার্ক করে গেছেন, এটাতে হয়তো আমি কিছু নলেজ বুঝতে পারবো, আমার ক্যাপাসিটি গ্রো করতে পারবো, একসময় হয়তো আমি সমাজে কিছু জায়গায় ভালো রোল প্লে করতে পারবো, এরকম চিন্তা ছিল আর কি। বাস্তবতা নাও মিলতে পারে, বাট পরে আমি 5 বছর পরে পড়াশোনা শেষে মনে করলাম যে না, আমি আসলে সিদ্ধান্ত ভুললেই নাই, সঠিকই নিয়েছি। সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সময় কোনো গল্প আছে? এটা কারো সাজেশনে নাকি আপনি? এটা সাজেশনে, হ্যাঁ নিজে না, সাজেশনে। আর অনেক অপশন, এটা আমাদের ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েলফেয়ার বলে, কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক বলে। তো সোশ্যাল ওয়েলফেয়ার নেওয়া হয়েছে, অনেকবার সাথে আর গল্প করা হয়েছে আর কি, কী কী ফিল্ড আছে, কী কী ফিল্ড নাই, আলাপগুলোতে করা হয় ফার্স্ট ইয়ারে, নবিশ আলাপ আর কি, নবিশ আড্ডা। তো অনেকে বললেন যে না, এটা প্রাইভেট ফিল্ডও ভালো আছে, গভর্নমেন্ট ফিল্ডে তো আছেই, মিনিস্ট্রি আদার্স এটা সেটা আছে, আর প্রাইভেট ফিল্ডও ভালো আছে, আবার এই নলেজটা ব্যক্তি নিজে কিছু করতে চাইলে সেখানেও কাজে লাগবে। এরকম 3টা ফিল্ড দেখাইলো, এটা মাথায় রেখে মূলত নেওয়া। তো বাস্তবতা তো পরে এসে অনেক দিকে এঙ্গেজ হয়ে গেলাম এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, এর মাঝখানে আমরা একটা জিনিস আলোচনা রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার সংগঠনে যুক্ত হওয়া, ছাত্র শিবিরের সাথে যে ওরিয়েন্টেশন, আপনার পরিচিতি, সেটা আসলে কখন হয়? আমার সংগঠনে আসা হয় ক্লাস 6-এর শেষের দিকে। ক্লাস 6-এর শেষে আমার মনে পড়ে যে আসরের পরে গল্প করতে করতে হচ্ছে এক বড় ভাই 8 বা 9-এ পড়তেন, তিনি রোল নাম্বার 1 ছিলেন। তো ওনার প্রতি আমি কনভিন্স থাকতাম যে উনি এত কিছু কেমনে ম্যানেজ করে, এত ভদ্র কেমনে, এত ভালো জানেন, ভালো বলেন, এগুলো দেখে খুব ইমপ্রেস ছিলাম। একদিন হঠাৎ উনি সাংগঠনিক পরিচয় বললেন, দাওয়াত দিলেন। আমি প্রথমবার রিসিভ করি নাই, প্রথমবার মনে হলো যে আমি আরেকটা ভাবি। আরেকদিন বললেন, পরে রাজি হয়ে গেলাম, সমর্থক ফর্ম পূরণ করলাম, তারপরে সমর্থক হওয়া। তো 6-এ আর কাজ করা হয় না, এই পূরণ করা, একটু গল্প সল্প করাই। 7 থেকে মোটামুটি এঙ্গেজ হওয়া, টুকটাক বইপত্র দিত, সেগুলো পড়তাম, বুঝতাম না কি কঠিন কঠিন বই দিত, তারপর বলতাম যে ভাই বুঝাই দেন, তারপর উনি বুঝাই দিতেন। এরকম। আর বললাম যে ভাই একটু সহজ করে বলেন, এটা এত কঠিন বই বোঝা যাচ্ছে না। পরে উনি ওই সংক্রান্ত কোনো ওয়াজ থাকলে, কোনো লেকচার থাকলে, আলোচনা থাকলে নিজে শুনতেন বা শোনাইতেন, চেষ্টা করতেন কনভিন্স করার। এরকম করতে করতে পরে কর্মী হওয়া হয় ক্লাস 8-এ এসে, মানে বাস্তবে কর্মী হওয়া বলতে যেটা বোঝায় আর কি, ভাইবা দিয়ে, মুখস্থ হাজিরা দিয়ে কর্মী রিপোর্ট রেখে। তো এটা হচ্ছে ক্লাস 8-এ এসে। আর সাথী প্রার্থী হই ক্লাস 9-এ একবার, সেটা রাঙ্গামাটি থাকতেই, মানে রাঙ্গামাটির আব্বুরই প্রতিষ্ঠানে থাকতেই। একটু কঠিন পরিবেশ ছিল তখন, ধরেন তখন চল 13 সাল, প্রচুর মারামারি অবস্থা, সংঘাত, গ্রেফতার, মারামারি। টেলিভিশনে গেলেই দেখতাম হচ্ছে ক্রস ফায়ার, তো উঠায় নিয়ে যাচ্ছে, হরতাল, মিছিল, এগুলো দেখতাম। তো প্রথম সাথী প্রার্থী হই, এরপরে আবার 14 সালে হিসেবে চলে যায় হচ্ছে খাগড়াছড়িতে। এখন ভাইরা বললো যে না, এক জাল্লার সাথে প্রার্থী হওয়া এই জেলা কাজ হবে না, সাথী প্রার্থী আবার হওয়া লাগবে। পরে আবার সাথী প্রার্থী হই, খাগড়াছড়ি থাকতে। সাথী হইতে অনেক কষ্ট হয়েছে, প্রতিষ্ঠানে এগুলো নিষিদ্ধ যে কোনো সংগঠন করা, অলওয়েজ নিষিদ্ধ ছিল। অনেকবার মানে সাত থেকে এই পার থেকে ওপারে পালায় যেতে হইতো, কারণ ধরলেই মাদ্রাসা থেকে বের করে দেবে, বসে করে দেবে, এরকম একটা জায়গা ছিল আর কি। অলওয়েজ দেখতাম যে মানে হোস্টেলে যারা থাকতে বড় ভাইরা, তারা খুব লুকায় পালায় সংগঠন করতে হইতো, কারণ কিছু পেলে হোস্টেল থেকে বের করে দেবে বহিষ্কারের সাথে সাথে। অনেককে দেখছি যে রিপোর্ট বই পাওয়ার কারণে
হচ্ছে বহিষ্কার করে দিছে, বা সংগঠন করার কারণে ক্যাম্পাস থেকে বহিষ্কার। এগুলো প্রতিষ্ঠানের নিয়ম, প্রতিষ্ঠান যেটা করা যায়, কোনো সংগঠন করতে, অন্য কোনো সংগঠন করা যাবে না, রাজনৈতিক সংগঠন। শুধুমাত্র প্রতিষ্ঠানের যে ক্লাব বা প্রতিষ্ঠানের যে কালচারাল জায়গা এগুলো করতে পারবে। বাইরে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে যুক্ত হলে তাকে হোস্টেলটাকে বের করে দেবে, এরকম একটা জায়গা সিদ্ধান্ত ছিল। যে কারণে খুব কষ্ট হইতো আমাদের ডায়েরি রাখতে, রিপোর্ট রাখতে, ডায়েরি নোট করতে, বইপত্র রাখতে, খুব লোকায় রাখতে হতো। দেখা যেত যে আমরা বাইরে গিয়ে আসরের পরে যে নাস্তার টাইমটা, ওই টাইমে গিয়ে হচ্ছে বাইরে গিয়ে অফিসে গিয়ে রিপোর্ট রেখে আসতাম, অথবা বইয়ের মলার চেঞ্জ করে কোনো রকম অন্য কিছু রেখে পড়ার চেষ্টা করতাম। এভাবে করে করে সাথী হওয়া হয়েছে। এটা কোথায় থাকতে? এটা খাগড়াছড়ি থাকতে। তখন শপথ দিয়েছেন মাসরুর ভাই নামে একজন ভাই, উনি এখন সম্ভবত দেশের বাইরে আছেন। তখন চট্টগ্রাম মহানগরের উত্তরের সভাপতি ছিলেন তিনি। তো উনি খাগড়াছড়ি এসে শপথ দিয়ে যান, তখন সাথী হওয়া। আর সদস্য হওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, এটা 19 সালে। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা 18 সালে ফার্স্ট ইয়ার, 19 সালে সেকেন্ড ইয়ারের শেষের দিকে, সেপ্টেম্বরের দিকে সদস্য হওয়া হয়। আপনার কোনো দায়িত্বশীলের কথা মনে আছে যিনি আপনাকে মোটিভেট করেছেন সাথী হওয়ার জন্য বা কন্ট্রিবিউট করেছেন? সাথী হওয়ার জন্য এক ভাই খুব পরিশ্রম করছেন, দুজন ভাই, তার মধ্যে একজন ভাই বলতে হয় ইসহাক ভাই নামে একজন ভাই, এখন মনে হয় বাঁশখালীতে আছেন খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। তিনি ওই যে আসরের পর আমি একটুখানি বের হবো মাদ্রাসা থেকে, ওটার অপেক্ষায় থাকতেন। এসে সাইকেল নিয়ে চালায় খুব দূর থেকে আসতেন, সেখানে দাঁড়াই থাকতেন, দাঁড়িয়ে থেকে এসে গল্প করতেন, খোঁজখবর নিতেন, কতটুকু পড়ছি না পড়ছি খোঁজখবর নিতেন, কিছু ম্যাটেরিয়াল দিতে হলে দিতেন, বইপত্র ভুল করলে শেখাই দিতেন। উনি বেশ ভালো সময় দিয়েছেন। তারপরে মাদ্রাসায়ও বেশ কয়েকজন সিনিয়র ভাই সময় দিয়েছেন ভালো, তবে উনি ইসহাক ভাই একটু বেশি সময় দিয়েছেন আমাকে। তারপরে কর্মী হওয়ার পরে হাবিব ভাই নামে একজন বেশ ভালো সময় দিয়েছেন রাঙামাটি থাকতে, উনি মোটামুটি ফলো আপ করতেন, ফলো আপ রাখতেন ভালোই। দুইজন ভাই মোটামুটি প্রচুর ফলো আপ করছেন আর কি। তো শিবিরের যেই ধাপগুলো, এর মধ্যে সমর্থক, তার কর্মী, তারপর সাথী হয়ে তার সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পেয়েছেন হচ্ছে কত সেশনে? 17-18। তো ওই বছরেই নাকি আরো পরে? আরও পরে 17-18 তো চান্স পাওয়ার পরে আমি সাথী সদস্য হওয়া লম্বা প্রসেস। আমার কাছে এখন নোটপত্র না, এগুলো হারাই ফেলছি। আর হলের পরিস্থিতি তখন? হলের পরিস্থিতি খুবই ভয়াবহ। তো প্রথমে হলে উঠি নাই, প্রথম চিন্তা করছি যে না, এই এখন হলে উঠলে এত লোড নিতে পারবো না। আগে প্রথম সেমিস্টারটা আমি একটু অ্যাডজাস্ট হই, ইউনিভার্সিটির শিফটিংটা বুঝি, তবে হল উঠবো এটা সিদ্ধান্ত ছিল। আব্বু আমাকে বলছিল তুমি বাইরে থাকো, সমস্যা নেই, বাইরে থেকে আমি টাকা দেবো। তো আমার একটা জিদ ছিল যে আমি হলে থেকে হলের যে যত ক্রাইসিস এটা ফেস করে আমার একটা স্ট্রেংথ বাড়াতে চাই, সেটা হচ্ছে যে আমার ক্যাপাসিটি বিল্ড আপ করা, ক্রাইসিসের মধ্য দিয়ে সংগঠন কেমনে করা যায় এটা একটা চেষ্টা করা। রিক্স আছে, পাইলে মারে ফেলবে, মারি দেবে, এটা করবে এটা করবে, কিন্তু আমারও তো ক্যাপাসিটি মানে রেডিমেড পাইলে তো সব হবে না, এটা তো মানে পরীক্ষিত হওয়া দরকার। এই জায়গায় পরে চিন্তা করলাম হচ্ছে হলে উঠবো। ফার্স্ট সেমিস্টার যাওয়ার পরে হলে উঠি। হলে উঠে দুইটা জিনিস খুব চ্যালেঞ্জিং ছিল। একটা হচ্ছে বই পড়া, সদস্য সিলেবাসে হিউজ বইপত্র আছে, কেমনে পড়বো। তো আমি বেছে নিয়েছি হচ্ছে ইউনিভার্সিটি সেমিনার রুম। হলে পড়লে একটু মুশকিল, সেখানে চোখে পড়তে পারে বইগুলো, ইসলামী সাহিত্য দেখলেই সন্দেহ করবে, সাবজেক্ট রিলেটেড না, সাবজেক্ট রিলেটেড না। আমি যদি ইসলামী স্টুডেন্ট হইতাম তাহলে বলে দিতে পারতাম যে এটা ডিপার্টমেন্টের বই ভাই, সমস্যা নাই, এরকম হয়তো যে কেউ জিজ্ঞেস করলে দেখা দিতে পারতাম। যেহেতু আমি সমাজ কল্যাণে পড়ি, সব ইংলিশ বই, আমি পড়তেছি বাংলা ইসলামী সাহিত্য, তাও সেটা আবার ধরেন ইসলামী সাহিত্য, মুশকিল। তো পরে ডিপার্টমেন্টের সেমিনার রুমে পড়তাম, ওখানে তো প্রবলেম, বসে বসে পড়তাম, চেষ্টা করতাম, ক্লাসরুমগুলোতে পড়তাম, ক্লাসের ফাঁকে ফাঁকে ডিপার্টমেন্টের সেমিনার রুমে পড়তাম। তো এইভাবেই বইগুলো শেষ করতে হয়েছে। আরেকটা চ্যালেঞ্জ ছিল রিপোর্ট রাখা, ডায়েরি রাখা। সদস্য প্রার্থী হওয়ার পরে তো সারাদিন কী করছে এটা ডায়েরি লিখতে হয়, টাইম টু টাইম, 5টা থেকে 6টা, 7টা থেকে 8টা, 9টা থেকে 10টা, এই কাজ। এটা আরও কঠিন, কারণ ডায়েরি পাইলে অবস্থা খারাপ করে ফেলবে হলগুলোতে। তখন যেটা করতে হয়তো কাগজ উল্টায় ওই যে আমাদের খাতায় লিখতাম, খাতায় ছকে এঁকে একদম ওইটার উপরে কোনো একটা বই, কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার কিছু একটা পিন মেরে রাখতাম, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের মতো মনে হতো। তো আমার যে অথবা আমাদের যে রেগুলার নোট খাতা ক্লাসরুমে, এটা কোনো একটা পেজে ছকে এখানে লেখার চেষ্টা করতাম। 1 সপ্তাহ পরে দায়িত্বশীল বাইরে যে বাসায় থাকতেন সেখানে যেতাম, গিয়ে ওইখানে আমার ডায়েরিটা থাকতো, ওখানে গিয়ে আবার উঠাইতাম, গত 7 দিনের বা 10 দিনের যেগুলো প্রতিদিনটা উঠাইতে পারি না সেগুলো উঠাইতাম। এটা একটা কাজ হইতো। মাঝে মাঝে নোটপ্যাডে লিখতাম, নোটপ্যাডে লিখে তাও কিওয়ার্ড দিয়ে, মানে কোরআন অধ্যয়ন পুরোটা লিখতাম না, লিখতাম, ইসলামী সাহিত্য বা অমুক পুরোটা লিখতাম না, কিওয়ার্ড দিয়ে লিখতাম। এগুলো দিয়ে পরে হচ্ছে আবার ওই ইউনিভার্সিটির দায়িত্বশীল বাইরে যেখানে আছেন, যেখানে আমার ডায়েরিটা রাখা আছে, এখানে যে হচ্ছে ডায়েরি উঠাইতাম, এবার ডায়েরি রাখা হইতো। এর মাঝে একটু
যুক্ত করি, সেটা হচ্ছে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে জার্নি শুরু করেছেন, আমি একটা আলোচনা শুনেছিলাম, সেখানে আপনি অন্যদেরকে বলছিলেন যে ছাত্র শিবির কীভাবে ছাত্র কল্যাণমূলক কাজে সহযোগিতা করে। এর একটা উদাহরণ টেনে বলছিলেন আপনার অ্যাডমিশন জার্নিতে তাদের যেই সহযোগিতা, সেটা সম্পর্কে যদি কিছু বলতেন। অ্যাডমিশন জার্নির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মেন্টরিংটা জরুরি। এখন আমার আব্বু থাকে এলাকায়, হুম, আমার আম্মু তো এই দুনিয়ার সম্পর্কে অবগত না। হুম, তা আমার আব্বু টুকটাক অবগত, আব্বু ফলো আপ করার সুযোগ নাই। হুম, তাহলে আসি আমি আর খালি একা, আমার ফলো আপটা করবে কে? তো বড় ভাইরা খুব ফলো আপ করতেন, ফলো আপটা রাখতেন আর কি, রেগুলার কত মার্কস পাচ্ছি, কেন মার্কস কমে যাচ্ছে, কেন সাবজেক্টটা বুঝতেছি না, তাহলে কেমনগুলো পড়া দরকার। আমি টোটালি বাইরের কালচারে একটা থাকা মানুষ, হুম, কোচিংয়ের এই কালচারে অভ্যস্ত হয়ে ইউনিভার্সিটির জন্য কম্পিট করা 3 মাসের মধ্যে খুবই কঠিন একটা ব্যাপার ছিল। রাইট। তো এটাতে টাইমলি মেন্টরিং করা, অ্যাডজাস্টমেন্টের আমার জন্য ঠিকঠাক যাতে হয় না নিশ্চিত করার জন্য প্রায় কোনো না কোনোভাবে ফলো আপ রাখতেন। এখন তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, সে আমার কাছ থেকে 1 টাকাও পাবে না, কিন্তু সে আমার বাসায় এসে আমার ফলো আপ করা, খোঁজখবর নেওয়া, হাতে কলমে ধরাই দেওয়া, না বুঝলে শিখাই দেওয়া। আমার বেশ কিছু টিচার আছে এরকম, ইংলিশ আমি বুঝতেছি না, এর আগের কথা বলতেছি আর কি। যেমন নুর ইসলাম নামে একজন টিচার আছে আমার, ইংলিশ আমি বুঝতেছি না, কিন্তু উনি আমাকে বসায় হাতে কলমে শেখাই দিতেন। ক্লাস 10 পরে সময়টা বেশি গেছে। ওনার সাথে আমার টাকার লেনদেনের সম্পর্ক না, কেন উনি আমাকে এরকম বুঝাই দিতেন? নিশ্চয়ই শুধুমাত্র এই সাংগঠনিক জায়গা থেকে। এর আগে কামরুল ভাইয়ের কথা বললাম 5 এর পরে, যিনি আমাকে 5 এ যিনি ধরে সব ল্যাঙ্গুয়েজ শিখাইলেন এটা। হুম, তারপর ইংরেজির কথা বললাম, নুরুল ইসলাম স্যারের কথা বললাম। তো ওনাদের সাথে তো আমার টাকার লেনদেনের সম্পর্ক না, সম্পর্ক সাংগঠনিক জায়গা থেকে। এরকম হাতে কলমে ধরে ধরে শেখানো, বুঝাই দেওয়া, এই জায়গাগুলো বেশ বিরল আর কি। ইভেন ক্যাম্পাসে আসার পরও যখন যে অ্যাডজাস্টমেন্টটা যেখানে যেখানে আমার ক্রাইসিস মনে হয়েছে, সব জায়গায় সংগঠনের ভাইরাই এই ক্লোজলি মেন্টরিংটা করা, জায়গায় জায়গায় যেটা লাগবে। আমার আব্বা আমাকে বলতেন যে তোমার জন্য আমার 2টা জিনিস দেওয়ার আছে, একটা হচ্ছে টাকা, একটা হচ্ছে দোয়া। এবার আমি আর কিছু পারবো না। তো আমিও আব্বুকে এটা বলতাম যে আমার আপনার টাকা এবং দোয়ার বাইরে বাকি যা পাইছি হুম। এগুলো সংগঠন থেকে পাইছি। আপনার ফ্যামিলি থেকে কোনো ধরনের বাধা ছিল কিনা, বা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আপনার আব্বু সমর্থন করতেন সাংগঠনিক কিনা? ব্যাপারগুলো খুব বেশি ফ্যামিলিকে বলতাম না, কারণ ফ্যামিলি চাপে থাকবে আমি জানতাম। কারণ আমি যদি ফ্যামিলি জান আমি সংগঠন করছি, তাইলে যে দেশের পরিস্থিতির কারণে এই আসলে। পরিস্থিতির কারণে ভয় পাবে, ঘাবড়ে যাবে। যেমন ধরেন আমি কোহিমার কথা বলি, সেখানে সংগঠনে কেউ পারে সোজা পরিষ্কার করে দেয়। হুম, আর বাদিসবের কথা বললাম, সেখানে যদি হোস্টেলে কাউকে সংগঠন হিসেবে পায় তাকে হোস্টেল থেকে বহিষ্কার করে দেয়। হুম, আর কমিউনিটি হচ্ছে একদম একাডেমিক জায়গা থেকে বহিষ্কার করে দেবে যে অমুক এই সংগঠন করে, এটা প্রমাণ পেলে তাকে এটা ওনাদের সিস্টেম, এটা ভালো খারাপ আপনার আলাপ হতে পারে। ওনাদের বিউটি হচ্ছে শুধু এই সংগঠন না, পলিটিক্যাল কাউকেই পাইলে ওনারা বহিষ্কার করে দেন। আচ্ছা। এটা ওনাদের এখানকার বিউটি, এটা এটার মতো ভালো। হুম, আর বাদিসবে ছিল হোস্টেল থেকে বের করে দেয়। 2টা জিনিসই তো আমার জন্য মুশকিল। তো আব্বু যদি এটা জানে তখন আব্বু বলবে যে না, এটা তোমার পড়াশোনার ক্ষতি হবে, এটা করার দরকার নাই, এরকম বলবে। হুম। তো যে সবাই যেটা আর বলে আর কি সেম normally। বিশ্ববিদ্যালয়ে আমি যে সংগঠন কন্টিনিউ করতেছি, সেটা যদি ইনফর্মড হয় ফুললি, তো একটা লাইফ নিয়ে একটা আতঙ্কে থাকবে সব মিলে। তবে ওনারা হয়তো ধারণা করতেন যে আমি কিছুটা কানেক্টেড, ধারণা করতেন কতটুকু কোন দায়িত্বে কী এঙ্গেজমেন্টে আছি, এটা না বলার চেষ্টা করতাম। আপনি বিশ্ববিদ্যালয়ে কোন হলে অ্যাটাচ ছিলেন? জসীমউদ্দিন হলে এটা ছিল। জসীমউদ্দিন হল। তো আপনি হলে ওঠার পরে যে আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালচার ছিল, সেখানে তো প্রথমে এসে গণরুমে উঠতে হয়, তো কাউকে না কাউকে ধরে, বা কেউ একজন হল গেট থেকে এসে ধরে যে আমার এলাকার ছাত্রলীগের, বিশেষ করে ওই সময়টা তো ছাত্রলীগ ছিল, এসে কোনো একটা গণরুমে ওঠানো হয়। তারপরে আছে না, মানে ওদের যে সিস্টেমে একটা চাপায়া দেওয়ার বিষয় থাকে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেছেন? আমি আমি এটাকে একটু অ্যাড্রেস করার জন্য যেটা করছিলাম যে প্রথম 8-9 মাস উঠি নাই, হুম, কারণ তখন অলরেডি গ্রুপিংগুলো খুব সিরিয়াস মাত্রায় চলতেছে। হুম, একে তো আমার প্রথম সেমিস্টারটা ভালো করা দরকার, বোঝা দরকার, ইউনিভার্সিটিকে চেনা দরকার, উঠি নাই। কিন্তু যখন 7-8 মাস গেল, সম্ভবত 9ম মাসে এসে ওদের হচ্ছে কমিউনিটি ভেঙে দেয় না কি জানি হয় এরকম। হুম, ফলে গ্রুপিংগুলো বন্ধ হয়ে যায়, কোনো গেস্টরুম কিছুদিন বন্ধ থাকে। ওই ফাঁকা টাইমে হচ্ছে হলে উঠে যায়। উঠি হচ্ছে সম্ভবত এলাকারই ইমিডিয়েট সিনিয়র কোনো এক ভাই, হুম, যিনি কোন ডিপার্টমেন্টে ভুলে গেছি, মনে পড়তেছে না, এলাকারই কোনো একজন ভাই। তাকে বললাম যে ভাই আমি এখন উঠতে চাই। তো সে বললো যে এখন উঠলে তো গণরুমে উঠতে হবে, কিছু করার নাই। গণরুমে উঠছি, উঠে তখন 1-2 মাস ভালোই শান্তিতে ছিলাম। হুম, মানে কোনো ওই পলিটিক্যাল প্রেশারগুলো ছিল না কারোর উপরে। ছিল না এই জন্য, কারণ হচ্ছে ওই তখন কোনো কমিটি এক্সিস্ট করতো না, সব কমিটি সব বাতিল করে দেয় না কি টাইপের একটা কিছু জিনিস ছিল, যে কারণে খুব বেশি তখন চাপ হয় নাই। তবে একটা জিনিস এরপর থেকে ট্রমাটাইজ অবস্থায় শুরু হয়, সেটা হচ্ছে গেস্ট রুমে ডাকা, হ্যাঁ, তারপর হচ্ছে ঘুমাইতে না দেওয়া, রুমের দরজা বন্ধ রাখা। আমার এখনও মনে আছে যে অনেক সময় আমি জসীমউদ্দিন হলে ছাদে ঘুমাইছি।
আচ্ছা। মসজিদে ঘুমাইছি, মসজিদে বারান্দায় ঘুমানো হয়েছে অনেকবার ছাদে ঘুমানো হয়েছে। ছাদে একটা সিঁড়ি দিয়ে উঠে একটা জায়গা আছে ঘুমানোর, এখানে ঘুমাইতাম 4-5 জন মিলে। তো নামাজের জায়গায় একটু চ্যালেঞ্জিং ছিল যে যদি ঘুম এলোমেলো হয়, আর কোনো রুমে যেটা হয়তো কেউ রাত 3টায় ঢুকে, কেউ 4টায় ঢুকে, কেউ 5টায় ঢুকে, কোনো টাইম টেবিল নাই। তো আপনার মানে পুরো দিনটাই নষ্ট। তো আমরা কয়েকজন মিলে চেষ্টা করতাম যে আমরা ওখানে না ঘুমানো, জিনিসপত্র এখানে থাকুক, আমরা কষ্ট হলে বাইরে ঘুমাবো। তো আব্বু আম্মু ফোন দিলে বলতাম যে আমরা খুব ভালো আছি, খুব বেশি বলতাম না যে এখানে কী চ্যালেঞ্জ যাচ্ছে। তো বর্ষাকালে একটু মুসিবতে পড়তাম। বর্ষাকাল আসলে ওই ছাদে তো ঘুমানো যাচ্ছে না, ছাদে ঘুমাইলে খুব কষ্ট, বৃষ্টি আসবে। তো ওই সময়টা আমরা মসজিদে ঘুমাইতাম। তো এর মধ্যে আব্বু বারবার বলতেন যে তোমার যদি বাইরে থাকতে হয় তোমাকে আমি বাইরে থাকার ব্যবস্থা করবো, টাকা পয়সা আমরা তো কিছু না কিছু জানতেন যে বিষয়গুলো কি হচ্ছে, কিন্তু আমার চিন্তা ছিল না, আমি এই চ্যালেঞ্জ আমি ফেস করবো যে কোনো মূল্যে। কারণ ইউনিভার্সিটি থাকলে যেটা হবে, আমার প্রত্যেকটা ব্যাচের শিক্ষার্থীদেরকে চেনা হবে এবং তাকে আমার কিছু দেওয়ার জায়গা থাকবে, দাওয়াতি কাজ করার জায়গা থাকবে, সাংগঠনিক কাজ করার একটা ক্যাপাসিটি গ্রো হবে হলের মধ্যে থেকে। তারপর আদার্স যে অন্যান্য ইউনিভার্সিটি ফ্যাসিলিটিস, ক্লাবস অ্যান্ড আদার্স যেগুলো আছে সেখানেও কিছু শেখার জায়গা থাকবে। সব মিলে নিজের একটু কষ্ট হবে, ঘুমাইতে কষ্ট হবে, খাইতে কষ্ট হবে, একটু ভয় থাকবে, কিন্তু ক্যাপাসিটি তো ইমপ্রুভ হবে। তো ওই চিন্তার জায়গা থেকে কষ্ট করে থাকতাম, বহু রাত এখানে সেখানে ঘুমাইছি, মানে খুব এলোমেলো অবস্থা আর কি। কিন্তু অন্তত জিনিসপত্রগুলো কোনো রকম এক কর্নারে রেখে, তো এলাকার বা ডিপার্টমেন্টের বা সাংগঠনিক যারা ছিল তারা এটা একে অপরকে আমরা চেক দিয়ে রাখতাম যাতে জিনিস যাতে মিসিং না হয়, না হারায়। তো একটা বন্ডিং তৈরি হইতো যারা এখানে থাকতেন, কিন্তু খুব একটা মানবতার জীবনযাপন আর কি। ধরেন এখানে এটা কী বলবো, এটা থাকার কোনো পরিবেশের মধ্যেই পড়ে না। কার কাপড় কোথায় আছে, কার সিট কোনটা, কোনো ঠিক ঠিকানা নেই, এরকম একটা বাজে পরিবেশ। তো এভাবে যায় 2-3 মাস এভাবে গেছে। যার উপরে পরের বছর সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে রুমে যে শিফটিংগুলো শুরু হয়, সেটা শুরু হয়েছে। আরেকটা রুমে শিফটিং হয়, তাও সেটা ফ্লোরিং। তো ফ্লোরিং আমার সমস্যা নাই, অন্তত একটা শিফটিং হয়েছে। এরপর থেকে নিউ রিঅ্যাডজাস্টমেন্টটা করতে হয়েছে আর কি রুমের সাথে। তাও চেষ্টা করতেন তারা, মানে ধরেন যে প্রেশার দেওয়া। তো আমি তো সারাদিন বাইরে বাইরে থাকতাম, আমাকে কেউ খুঁজে পেতো না। ওই সেমিনার রুমে পড়তাম, রাত হইলে আসতাম, এভাবে দিন গেছে আর কি। সে সময়টাতে ছাত্রলীগের মিছিল মিটিং এগুলো যেতে আমি তো এগুলো এড়ানোর জন্যই প্রথম 7 মাস 8 মাস হলে উঠি নাই। যখন এগুলো বন্ধ হয়ে যায়, মানে ওদের ভাষায় যেটা বলা যায় কমিটি বাতিল করে দেওয়া, তখন আমি ওটা সিদ্ধান্ত নিই যে এখন উঠবো, তখন আমার প্রেশার হবে না। এরপর থেকে 1 মাসে সবাইকে, এর আগেই ক্যাম্পাসে এসে সবার সাথে চিনার পরিচিত হওয়ার চেষ্টা করতাম বন্ধুদের সাথে, যাতে কখনো হলে উঠলে খুব বেশি ক্রাইসিস না হয় বা কাউকে চিনি না এমন না হয়। তারপরে তো এরপর 2-3 মাস এভাবে গেল, আর জানুয়ারিতে যখন শিফটিং হয়ে গেছে সবগুলো রুমে, অন্য রুমে, না সমস্যা হয় না। এরপরে আমি আমার করে বাইরে বাইরে ঘুরে বেড়াতাম, খুব অল্পই হলে ঢুকতাম, অল্প আসতাম, খুবই কম। চেষ্টা করতাম যে বাইরে অন্য কোনো রিডিং রুমে, সেমিনার রুমে, লাইব্রেরিতে, ওখানে সময় কাটানোর জন্য আর কি। হলের তো বিভিন্ন ধরনের ক্লাব আছে, সংগঠন আছে, তো কোন কোন ক্লাবের সাথে ছিলেন আপনি? শুরুতে অনেক জায়গায় ভর্তি হয়েছে, টিএসসি থেকে অনেকগুলো ক্লাবে, সবগুলো একটু টেস্ট করার জন্য কেমন পারি, কেমন শিখি। শেষ পর্যন্ত ফাইনালি কন্টিনিউ করা হয়েছে ডিবেটিং ক্লাবটাই। আচ্ছা, এটা একটু কন্টিনিউ করা হয়েছে। এটাতে তাও মাঝে মাঝে গ্যাপও হয়েছে, কখনো কখনো মনে হয়েছে না থাকা যাবো না, আবার কখনো কখনো আবার মনে হয়েছে না এখন যাওয়া দরকার। এরকম শেষ পর্যন্ত যাওয়া হয়েছে। জসীমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম সর্বশেষ, টিউডিএসএ ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আর খুব বেশি ডিবেট পারতাম এমন না, তবে এটুকু বলতে পারি যে কিছুটা আমার ক্যাপাসিটি গ্রো করছে। কথা বলা আগে পারতাম না, কিছুটা শিখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে কার্যকর সংগঠনগুলোর মধ্যে যেগুলো খুব বেশি শেখা যায়, তারপর হচ্ছে ধরেন কথা বলা হয়তো কিছুটা বলতে পারতাম, কিন্তু কোন টাইমে কোনটা বলা দরকার, কতটুকু অল্প সময় বলে কনভিন্স করা যায়, এই জিনিসগুলো তো ডিবেট থেকে শেখা যায়। তো আমি অনেক বেশি ডিবেট করেছি বা শিখেছি এমন না, তো যেটুকু করেছি কিছু জিনিস শিখতে পেরেছি, এই জায়গাটা হয়েছে আর কি। আমার চেয়ে অনেক ভালো ডিবেট করে এমন আমার অনেক বন্ধু বান্ধব ছিল ক্লাবে, অনেক জুনিয়র ছিল, সিনিয়র ছিল, সবার কাছ থেকে শেখার চেষ্টা করতাম। অনেক জুনিয়রের ডিবেট দেখে মুগ্ধ হইতাম যে এই জুনিয়র ছেলেটা, ছোটো ভাইটা খুব ভালো ডিবেট করছে। এবার আমি যখন কেজিসির সভাপতি, তখনও কোনো জুনিয়রের ডিবেটে দেখে মুগ্ধ হইতাম যে এখান থেকে মনে হয় কিছু একটা বিষয় শিখতে পারছি। এটা একটা শেখার জায়গা ছিল ক্লাবটা। অনেক সিনিয়র ভাইয়েরা বকতেন প্রচুর, শেখাইতেন, ভুল ধরাই দিতেন, আমি আবার বলতাম যে আমার ভুল ধরাই দেন কোন জায়গায় বুঝছে। এগুলো করে করে শেখা হয়েছে। অনেক ভাইয়েরা যেগুলো তার সাথে আমার অনেক আদর্শের মিলবে না, এখন হয়তো পলিটিক্যাল জায়গায় তার সাথে আমার অনেক দ্বিমত থাকবে, ইভেন তার অনেকগুলো আচরণ আমি হয়তো প্রচণ্ড নেগেটিভলি দেখি, বা আমার অনেক আচরণ তিনি নেগেটিভলি দেখেন, এটা হতে পারে। কিন্তু একটা জায়গায় আমি উপকৃত হয়েছি বলতেই হবে, যে ওনাদের হাত ধরে অন্তত বিতর্কের জায়গাগুলো শেখা হয়েছে। তো আগে দাঁড়ালে পা কাঁপতো কথা বলা, তো পা কাঁপাকাঁপি বন্ধ হয়েছে কয় মানুষে থাকতো। এখানে সাপ্তাহিক একটা সেশন থাকতো সম্ভবত সোমবারে, মাগরিবের পরে, সোমবার বা মঙ্গলবার, আমি বারটা ভুলে গেছি, সোমবারে হওয়ার কথা, যে মাগরিবের পরে
বহল ছিল। ধরেন সব বন্ধ, যে পড়াশোনা বন্ধ, মাগরিবের পর থেকে আসার পর্যন্ত হচ্ছে ওনাদের ওই এরকম কথা বলার সেশন থাকতো বাধ্যতামূলকভাবে, সবাই বক্তব্য দিতে হবে, হোক বাংলা, হোক ইংরেজি, হোক আরবি। তখন আমি সাহস করে দাঁড়াইতাম, কি যে বলতাম ঠিক নাই, আন্দাজে বলতাম আর কি। সবাই কেউ হাসতো, কেউ ভুল ধরা দিত, কিন্তু বলতাম, কিছু একটা বলতাম। আচ্ছা, তো বলতে বলতে অন্তত ওই যে পা কাঁপার যে ব্যাপারটা, দাঁড়ায় কথা বলার মানে যে কিছু মানুষের সামনে কথা বলার কথা যে বলার একটা জায়গাটা এটা তৈরি হয়। তো তখন উস্তাদরা শুনতেন, শুনে শুনে হাসতেন। আমার মনে আছে একদিন আমি হচ্ছে খুব কবি মাদ্রাসা ক্রিটিক করতেছি, কবি আনন্দের সমালোচনা করতেছি ওখানে দাঁড়িয়ে, মানে স্টিলের কবি মাদ্রাসা, কবি সম্পর্কে অনেকে অনেক অন্য ধারণা করে, যে অন্য মত পছন্দ করে না। আমি দাঁড়িয়ে সমালোচনা করতেছি, উস্তাদরা তাকে তাকে হাসতেছেন, আমার বড় দাঁড়িয়ে দিচ্ছেন, মানে কেউ রেগে যান নাই। এখন আমি নিজে মনে মনে এখন কল্পনা করি যে কি একটা ভুল কাজ করছি সেদিন। কিন্তু উস্তাদরা পুরো এই 2টা বছর ছিলাম, 2টা বছর ওই প্রত্যেক এই নির্দিষ্ট বারে চেষ্টা করতাম আমি পার্টিসিপেট করতাম, শিখেছি, ভয়টা কেটেছে। আর ইউনিভার্সিটিতে ডিবেটিং ক্লাবে জয়েন করার পরে ওই সেন্সটা গ্রো হয়েছে যে কোথায় কী বলা দরকার, এই জিনিসটা ইমপ্রুভ হয়েছে। এখনও শিখবার বাকি আছে, অনেক শিখতে হবে আরও। না, আপনি তো ডিবেটের কবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন, ডিউডিএস এর সহসভাপতিও ছিলেন। তো সে জায়গা থেকে আমরা কিছু কথা, বিশেষ করে পলিটিক্যালি কিছু কথা ইদানিং আসছে, যে ডিবেটিং ক্লাবগুলো শিবিরের, এই ক্লাব শিবিরের, ওই ক্লাব শিবিরের, নানান ধরনের কথাবার্তা হয়। এটার বাস্তবতা আসলে কতটুকু? এটা মানে তারা বলবে যারা হচ্ছে এই ক্লাবগুলোর বাইরে থাকে। আমি পার্সোনালি বলবো যে এরকম কারো সন্দেহ হলে আপনি নিজে ওই ক্লাবে একটু নিয়মিত যাবেন, গেলেই বুঝবেন যে আসলে যেরকম মনে করছেন সেরকম না। আমাকে একবার জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাব নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে এই ক্লাব মনে হয় সব শিবিরের। আমি বললাম যে কিচ্ছু দেখার দরকার নেই, আপনি আমার আগের কমিটি দেখবেন, আপনি আমার পরের কমিটি দেখবেন যে এদিকেও কোনো শিবির না, ওদিকে কোনো শিবির, মাঝে আমি শিবির। তাহলে এটা কি মিন করে যে হচ্ছে আমি কন্টিনিউ করেছি, আমার জায়গায় আমি পেয়েছি, আর একজন কন্টিনিউ করছে, তারও যে পলিটিক্যাল পরিচয় অন্য থাকতে পারে। এমনও আছে যে আমি টোটাল ডিবেট সার্কিটে বহু লোক করে দেখি প্রচণ্ড ধরেন ইসলাম বিদ্বেষী, প্রচণ্ড শিবির বিদ্বেষী, তার সাথে তো আমি একসাথে ডিবেট করছি তো একই কমিটিতে আছি। তিনি হয়তো কেউ আছে ধরেন নেশাও করেন, কেউ ধরেন হচ্ছে তার মাদক গ্রহণ করা তার কাছে এটা ইজি মনে হয়। তিনি আমার ডিবেটে খুব ভালো করছেন, তার সাথে একসাথে বসে কাজও করছি। তো ওটা পজিটিভ নেগেটিভ অ্যালাপ করবো না, মানে ওই জায়গায় এরকম ভিন্ন ভিন্ন আচরণের ভিন্ন ভিন্ন মানুষজন আছে, সবাই আছে। এখন যদি সবাই আপনি সন্দেহ করেন শিবিরে, তাহলে আপনার বলতে হবে যে আপনি শিবির ফোবিয়াতে আছেন। বাস্তবে হচ্ছে এখানে যেই যাবে তার জন্য স্পেস আছে। না, এটাই মানে বিশ্ববিদ্যালয়ের সংগঠন যারা কন্টিনিউ করে, বিশেষ করে এরা একটা সময় আসলে দায়িত্বে আসে এই সংগঠনকে নার্চার করার। এখন এই ট্যাগিং গুলো তারা দেয় যারা হচ্ছে এখানে আসলে কেউ যায় না। আপনি যাওয়া শুরু করলে তখন ট্যাগিং বন্ধ হয়ে যাবে। আপনি নিজে যাওয়া শুরু করবেন, যিনি ট্যাগিং দিচ্ছেন, একসময় বুঝবেন যে আসলে বিষয়টা এরকম না। এরকম হচ্ছে এখানের এটার প্রত্যেকটা অর্গানাইজেশন আলাদা একটা স্ট্রাকচার আছে, কনস্টিটিউশন আছে, ওইটা ভেবেই চলে। ওখানে গেলে আপনি ফ্লোর পাবেন, না গেলে ফ্লোর পাবেন না, সেটা বলবেন। ওই সময়কার আপনি মানে বিশেষ করে কিছু ছবি নিয়ে, তারপরে হচ্ছে কিছু ইভেন্টের দিয়ে আপনাকে ট্যাগিং করার চেষ্টা করা হয়েছিল, বা এটা প্রুফ করার চেষ্টা হয়েছিল যে আপনি ছাত্রলীগের সাথে সুবিধা নিয়েছেন। বিশেষ করে হল ডিবেটিংয়ের সভাপতি হইতে হইলে আপনার ছাত্রলীগের অ্যাপ্রুভাল লাগে, বা এরকম কিছু যুক্তিতর্ক আসলে উপস্থাপন করা হয়েছে, সেটা ছাত্রলীগের চলে যাওয়ার পর থেকে আসলে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন, যে আসলে কি এটা একদম ভুল অবজারভেশন। আমি আমারও দেখেছি যে ডিউডিএস এর ইলেকশন হচ্ছে, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি 4-5 জন, বিশাল 4-5 জন এসে টিএসসিতে ঘোরাঘুরি করছে। কেন ঘোরাঘুরি করছে? তারও একটা ক্যান্ডিডেট আছে, তারপর দেখছি তার ক্যান্ডিডেট হারছে, আর একটা অন্য ক্যান্ডিডেট জিতে আসছে, এরকম হয়েছে। আবার এমন ইলেকশন দেখছে যে ছাত্রলীগের 2 গ্রুপ হয়ে গেছে, 2 ক্যান্ডিডেট জিতছে, আর ক্যান্ডিডেট হারছে। আবার এমন আছে যে কোনো ক্লাব ইলেকশন দেখছে যে এদের কোনো মাথা ব্যথা নেই, এখানে ইলেকশন তো যার মতো করে হয়েছে। এটা এখানে বলাটা ভুল আর কি। বরং ছবি যে আলাপগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সবগুলো ইফতার প্রোগ্রাম। যেমন ধরেন কোনোটা ইফতার প্রোগ্রাম, কোনোটা কমিটির পরে ওয়েলকামিং জায়গা, এরকম সবগুলোই। মানে এটা প্রত্যেকটা সিঙ্গেল ছবির গ্রুপ ছবি দেখতে হবে। আমি এই ব্যাখ্যাটা আগেও দিয়েছিলাম যে প্রত্যেকটা সিঙ্গেল ছবির গ্রুপ ছবি অ্যানালাইসিস করবেন, আমার আশপাশে আর কারা আছে। যদি আশপাশে বাকিরা যদি মনে করেন যে পলিটিক্যাল কেউ, তাহলে বলবেন যে এটা পলিটিক্যাল ছবি। আর আশপাশে বাকিরা যদি মনে করেন যে ডিবেট সার্কিটের কেউ, এটা মনে করবেন ডিবেটিং ক্লাবের ছবি। তো ডিবেটিং ক্লাবে এরকম বহু ছবি, বহু ক্যাটাগরিতে বহু জায়গায় আছে। একটা পার্সিয়াল সম্ভবত ঐতিহ্য ছিল যে ওই সময় যে যারা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি হয় তাদেরকে আমি উদাহরণ দিই। যেমন কয়েকদিন আগে 1লা বৈশাখ উপলক্ষে খাবার দেওয়া হয়েছে
জসীমউদ্দিন উদাহরণ দিই, আপনি দেখবেন তানভীর বারী হাবিব ওই খাবার পরিদর্শন করতে গেছে, খাবার দিচ্ছে কে? হল প্রশাসন। তানভীর বারী হাবিব হলের কি? উনি তো হলের কিছু না, হলের শিক্ষার্থী। তো তিনি তার বিশাল একটা গ্রুপ নিয়ে হল পরিদর্শন করতে গেছে, গিয়ে ছবি তুলতেছে। আর ওইখানে যদি এই ছবি যদি কিছুদিন পরে, 100 বছর পরে, 20 বছর পরে কেউ বলে ওই খাবার যারা গ্রহণ করছে, ওই প্রোগ্রামে যারা ছিল সব ছাত্রদল, এটা কি রাইট হবে? রাইট হবে না। এখন তানভীর বারী হাবিব ওই হলে ছিল, সে মনে করছে তার হলের শিক্ষার্থী তার যাওয়ার জায়গা আছে, সে ওই প্রোগ্রামে গেছে, গিয়ে গেস্ট সুলভ ভঙ্গিতে সব পরিদর্শন করতেছে, ছবি দিচ্ছে, আপলোড করতেছে। কালচারটা ইউনিভার্সিটির একটা বাস্তবতা ছিল, যেখানে যে প্রোগ্রাম হচ্ছে পলিটিক্যালি যারা নিজেকে সুপিরিয়র মনে করে তারা যাওয়ার চেষ্টা করতেন, যেতেন এই জায়গাটা। এখন ও কেন গেছে, তো বাকি যারা কেন যাচ্ছে তাদের উপর দোষ চাপাই দেবে, এটা তো মানে সুন্দর ফ্রেম না, এটা ভুল ফ্রেম। এটা কেউ করলে করতে পারে, তার স্বাধীনতা আছে, তবে এটা গ্রহণ করবে না কেউ। যেহেতু এটা মানে আজকে আলোচনা, যেহেতু আমরা একবার ছোট থেকে আসতেছি, কিছু বিষয় তো আপনি অসংখ্যবার কথা বলেছেন, আসলে ক্লিয়ারেন্স দিয়েছেন, তারপর কিছু কথা আসে কথার প্রেক্ষিতে। তো যেমন ধরেন যে সবশেষ যেটা হয়েছে যে আপনাকে একবারে মানে শিবির বা ছাত্রলীগ প্রমাণ করার জন্য যেটা হয়েছে যে আপনাকে একটা প্যাড আপনার নামে মানে দেখানো হয়েছে যে আপনি ফ্যাকাল্টিতে বা ইয়েতে মানে ছাত্রলীগের পোস্টার ছিলেন, এবং এটাকে ছাত্রদল, আমি বলবো যে একটা সেন্সে যে নেগেটিভটা দাঁড় করিয়ে ফেলেছে আসলে, যেটির কারণে আমিও প্রশ্ন করছি আপনাকে বা সব মিডিয়া প্রশ্ন করছে। তো এটা, এই যে এটা ছিল ওদের যে ন্যারেটিভ দাঁড় করানোর যে চেষ্টা, আপনি যে এটাই কি ন্যারেটিভই বলবেন নাকি কি বলবেন? তারা প্রথম দিকে সফল হয়েছে, পরে গিয়ে ব্যর্থ হয়ে গেছে। মানে তারা একটা ভুল করছে, একদিকে আমার উপকার হয়েছে, সেটা হচ্ছে তারা প্রচণ্ড ন্যারেটিভ তৈরি করছে, এটা দিয়ে করার পর আবার রিটও করছে, আমার প্রার্থীরা চ্যালেঞ্জ করে রাইট, কোর্টে রিট করছে। তো রিটটা তো কোর্টে এটা চেকড হয়ে এটা বাতিল হয়েছে, এটা গ্রহণযোগ্য হয় নাই। তো এখন তারা ন্যারেটিভ উৎপাদন করতে গিয়ে তারা নিজেদের ফাঁদে পড়ছে আর কি। তো এখন কোর্টে এখন রাইট ডকুমেন্ট, তারা কী পাইলো, কী প্রুফ পাইলো। হ্যাঁ, এর আগে আমি বলেছিলাম যে ওই যেই শাখার কমিটি বলা হয়েছে, প্রত্যেক জায়গায় কমিটি দিলে তো প্রোগ্রাম হয়, আমি জানি এখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে ওদের, 10-12টা প্রোগ্রামের নাম বলছি। তো কোনো প্রোগ্রামে কোনো ছবিতে আমাকে দেখতে পাবে কিনা? তাহলে যেই আপনি কোর্টে গিয়েছিলেন? কোর্টে আমরা আমাদের আইনজীবীতে ডিল করছে, এটা আচ্ছা, যে রিটটা করেছে আমার পক্ষ থেকে আইনজীবীতে ডিল করছে, এবং সে তো কোর্টে তাদের এত টিকে নাই। শেষ পর্যন্ত আমার প্রার্থিতা বৈধ হইলো, রাষ্ট্র হইলো, আমি জিএস হইলাম, শিক্ষার্থীরা আমাকে ভোট দিল। মাঝখান দিয়ে দিশেছে তাদের লস, একটা ভুল জিনিসের উপরে নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা। এটা একটা দিন শেষে শিক্ষার্থীদের অ্যাটেনশনটা তারা আপনার কাছে দিয়ে দিয়েছে আসলে। আমার কোনো দিকে লস নেই, তারা এটা 1000বার বললো, এখন তারা তো আবার একটু কোর্টেও নিয়ে গেছে, এটা ভালো হয়েছে। তো খুব বেশি মুশকিল না। আমি যেটা বলছিলাম যে ওইখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, অনেক স্টেজে। আমি বলছিলাম, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে কোনো স্টেজে, কোনো পর্যায়ে, কমিটির আগে পরে, অ্যানাউন্সমেন্টের পরে, পূর্ণাঙ্গ হওয়ার পরে কোথাও আমাকে কোথাও পাবে কিনা কেউ, একটা চ্যালেঞ্জ দিচ্ছিলাম। কেউ পায় না, ঘুরে ফিরে ডিবেটিং ক্লাবের ছবি দেখায় আর কি, আর কিছু না পেয়ে। আপনাদের এই যে আপনার শিক্ষা জীবনের শেষ দিকে এসে আমরা যদি দেখি যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়, তখন আপনি বিশ্ববিদ্যালয় শিবিরের কি দায়িত্বে ছিলেন? তখন আমি ছিলাম সেক্রেটারি, ইউনিভার্সিটির সেক্রেটারি, সাদিক ভাই ছিল সভাপতি। এর আগে আমরা তো বিশ্ববিদ্যালয়ে আসার পরে যে ঘটনা শুনলাম যে আপনি সদস্য হলেন, সদস্য হওয়ার পরেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসছেন। না, মাঝে হচ্ছে একটা থানা শাখার অফিসে দায়িত্ব ছিলাম, তারপরে ওই থানা শাখার সেক্রেটারি হই। ওই থানা শাখার এটা আবাসিক এরিয়ায় কাজ করতো আর কি, আবাসিক শিক্ষার্থীদের নিয়ে, মানে ইউনিভার্সিটির বাইরে এরিয়ায়। তার উপরে হচ্ছে সেক্রেটারি ছিলাম 1 বছর, সভাপতি ছিলাম বেশ কিছুদিন, 2 বছরের বেশি সময়। তারপরে বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক, এরপরে বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক, তারপরে সেক্রেটারি। তো ওই সময়টাতে আপনাদের, বিশেষ করে আমি যদি জুলাই আন্দোলনের কথা বলি, জুলাই আন্দোলনে আপনাদের ভূমিকা কেমন ছিল? সেক্রেটারি হিসেবে আমার দায়িত্ব ছিল এটা কোঅর্ডিনেট করার, অন্যতম একটা জায়গা। এটা সাধারণত সেক্রেটারি কোঅর্ডিনেট করে, কমিউনিকেশনগুলোর জায়গা থেকে কোঅর্ডিনেট করতাম সবার সাথেই। সেটা সে সময়ের মাহফুজ বলি, মাহফুজ আলম যিনি পরে উপদেষ্টা হয়েছেন, আসিফ মাহমুদ বলি, কিংবা নাহিদ ইসলাম বলি, কিংবা আব্দুল কাদের বলি, অথবা আরও যারা সময় কোঅর্ডিনেট করতেন আর কি, সবার সাথে কোঅর্ডিনেট করতে হইতো সিদ্ধান্ত গ্রহণ করতে, এবং কাজ বাস্তবায়নে কখন কোথায় কী লোক লাগবে না লাগবে, এটা স্বাভাবিকভাবে একদম প্রথম দিন থেকেই, যেদিন আপনার হচ্ছে প্রথম মিছিল যেদিন হয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে, সেদিন বিকেল থেকেই শুরু হয় আর কি আলোচনা আমাদের।
একদম এটা 5ই আগস্ট দিয়ে শেষ হয়। আপনাকে তো ওরা বাই নেম চিনতো। হ্যাঁ, বাই নেম, বাই ডেজিগনেশন। শুধু তখন কেন, তারও আগে। আপনি এতে 5ই জুন শুরু হয় তো, এর আগে রমজান যায়। রমজানে আপনার মনে পড়ে কিনা যে কিছু শিক্ষার্থীকে আক্রমণ করা হয়েছিল ওই যে রাইট, পুরা টিম রমাদান ইফতার প্রোগ্রামে, প্রোগ্রাম। পুরা টিম রমাদান প্রোগ্রামে আক্রমণ করার ওই দিন হচ্ছে দুপুরবেলা আক্তার ভাই আমাকে কল দেয় যে ল ফ্যাকাল্টিতে কিছু ছেলে আক্রমণ করা হয়েছে। আক্তার ভাই আমাকে কেন কল দেয়? কল দেয় আমি ইউনিভার্সিটির সেক্রেটারির জন্য কিন্তু কল দেয়, অন্য কোনো কারণে না। তারপরে ক্রাইসিস ডিল করা হলো। করার পরে বিকেলবেলা বলে যে আমরা মিটিং বসবো। সেই মিটিংয়ে নাহিদ ইসলামও আসে। একটা রেস্টুরেন্টে আমরা বসি, নাহিদ ইসলাম আসে। তারপরে আক্তার ভাইও ছিল, ওনাদের আরও প্রতিনিধি যারা যারা আসছে। সিটিংটা ওনাদের ওই ওনাদের বাসার আশপাশে একটা রেস্টুরেন্টে, ইয়ার দিকে, চাঁদখারপুলের দিকে, চাঁদখারপুলে। তো ওইখানে তো রমজানে রাতে তারাবির পরে সিটিং বসছি। আমি কেন আসছি? আমি আসছি ইউনিভার্সিটির সেক্রেটারি হিসাবে। তারা কেন আসছে? আমি সেক্রেটারি জেনেই তো আমার কাছে আসছে। আমার সাথে ছাত্র আন্দোলন সম্পাদক যে জাহিদুল হক সে ছিল, ছাত্র আন্দোলন বিভাগের দায়িত্বশীল, ও এক্সটার্নাল জায়গাটা কোঅর্ডিনেট করতেন। একসাথে বসা হয়েছে আর কি। তো এখন আমরা নানান জনের নানান কথা শুনি, বিশেষ করে যারা আপনার সাথে বসে কোঅর্ডিনেট করেছে, আপনি ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে তাদের কোঅর্ডিনেট করেছেন, তাদের মধ্যে থেকে যখন কেউ আপনাকে ছাত্রলীগের যে ট্যাগ সেটা ছাত্রদল দিক বা ছাত্র লীগের একটা অংশ আপনাকে সেটা দেওয়ার চেষ্টা করুক, তো সেটা যখন বলে তখন আপনার আসলে প্রতিক্রিয়া কী হয়? এটা হাসি জাস্ট। ছাত্রদলের বহুজনের সাথে আমি মিটিং করছিলাম, ছাত্রদলের রাকিব ভাইদের আগের কমিটি, যেটা আগের কমিটির কেন্দ্রের লোকজনের সাথে আমি সেই সময় কেন্দ্রীয় সভাপতি সহ আমার মনে পড়ে যে ঢাকার একটা হাসপাতালে, পল্টনের আশপাশে একটা হাসপাতালে মিটিং করি। সেই মিটিংয়ে বেশ 3-4 ঘন্টা সময় নিয়ে আলাপ হয় আন্দোলন নিয়ে 23 সালে। তখন আমি ইউনিভার্সিটির সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, 23 সালে আলাপ হয়, 24 সালে সেক্রেটারি। 23 সালে মিটিং হয়, তখন সভাপতি ছিল রিফাত ভাই। ওই সময় প্রায় 2-2.5 ঘন্টা সময় নিয়ে কেন্দ্রীয় সভাপতি আসে, আমরা বসি, আলাপ করি একসাথে লম্বা সময় জুড়ে। তো সেটা তো হয়েছে। এর পরের কমিটির অনেকের সাথে বসা হয়েছে বারবার, মানে ছাত্র দলের সাথেও বসা হয়েছে, ছাত্র শক্তির সাথেও বসা, সবার সাথে বসা হয়েছে। এখন কেউ ট্যাগ দিলে আমরা জাস্ট হাসি ছাড়ার কিছু নাই, হাসি আর জাস্ট টকশোতে ওনার ভাবসা আপনি উল্টাপাল্টা বলে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যেটুকু রিপ্লাই দেওয়ার, খুব বেশি মাথা ব্যথা। আপনার কি মনে হয় ওরাও নিজেরাও হাসে এরকম? হ্যাঁ, ওনারা নিজেরাও হাসে, এটা তো নিশ্চয়ই। বলার পরে হয়তো নিজেরা অট্ট হাসিতে যে কেমন বললাম বন্ধুরা, ওনারা নিজেরা হয়তো হাসে, কিছু করার নাই। কারণ সুস্পষ্ট একটা জিনিসের উপর মিথ্যাচার করা এটা তো পসিবল না। শুধুমাত্র রাজনৈতিক এজেন্ডা সফল করার জন্য কিংবা অন্যদের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য এগুলো বলে, কিন্তু বলতে গিয়ে তো আসলে দিন শেষে ওরা ভুলেই করে। জুলাই আন্দোলনে আসলে শিক্ষার্থীদের বা ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা তো পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টে খুব একটা দেখতে পাই না। আসলে এর পরবর্তী নির্বাচন হলো, সেখানে তো আমরা আরও বেশি হতাশ হই। বিশেষ করে গণভোট বাস্তবায়ন নিয়ে যে তামাশা চলছে, বর্তমান সরকারকে নিয়ে আপনার আশাবাদ কতটুকু? আমি আসলে পার্সোনালি হতাশ, এই জন্য হতাশ যে জুলাইয়ের যেসব প্রেক্ষিতে, যেসব কষ্টের জায়গা থেকে জুলাইয়ে গণ অভ্যুত্থান হয়েছে, এসব ক্রাইসিসের জায়গা কেন হয়েছে হচ্ছে দীর্ঘদিনের একটা ফেসিবাদ মাথার উপর চেপে বসছে, দুর্নীতি লুটপাটে ভরপুর। শুধুমাত্র কোটার জন্য এত মানুষ এঙ্গেজ হয় না, কোটা একটা আন্দোলন ছিল মাত্র, কিন্তু এক পর্যায়ে সকল মানুষ এঙ্গেজ হওয়ার পিছনে সকল মানুষের ভিকটিম হওয়ার একটা ফ্যাক্টর ছিল। প্রত্যেক নাগরিক যার যার জায়গা থেকে ভিকটিম ছিল, ভিকটিম মানুষেরা এখানে একসাথে একাকার হয়ে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন নেমেছে। ভিকটিম কেন হয়? ভিকটিম হয় যখন মিনিস্ট্রি ফাংশন করে না, এখানে যখন লুটপাট হয়। ভিকটিম হয় যখন পিএসসি ওনাদের কন্ট্রোলে থাকে, যখন এটা দলীয় সেবাদাসে পরিণত হয়। ভিকটিম কেন হয়? ভিকটিম হয় যখন আপনি মিডিয়া কন্ট্রোল করেন, ডিজিএফআই এনএসআই দিয়ে যখন কোথায় কী বলবেন, টকশো থেকে গেস্ট হবে, কে গেস্ট হবে না, কোন নিউজ কোথাও পার্সোনাল ভিডিও কন্ট্রোল করেন। ভিকটিম কীভাবে হয়? ভিকটিম হয় আপনি যখন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনি নিয়ন্ত্রণ করেন এবং এখান থেকে লুটপাট করেন, ব্যাংক খাত যখন আপনি লুটপাট করেন, এভাবে তো ভিকটিম হয়। ঠিক সেম প্রক্রিয়াগুলো আবারও রিপিট করা হলো। কীভাবে রিপিট করা হলো? মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক কোন প্রক্রিয়া নিয়োগ হবে? জুলাইয়ের পরে ইন্টারিম গভর্নমেন্ট একটা রিকমেন্ড করলো, আপনি গেলেন উল্টা পথে। পিএসসি কেমন করে চলবে, একটা পলিসি দেওয়া হলো, আপনি গেলেন এখন উল্টা পথে। অডিট সিস্টেম কেমন করে হবে, আপনি গেলেন উল্টা পথে। পুলিশ কমিশন কেমন নিয়োগ হবে, আপনি গেলেন উল্টা পথে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হবে, কোন লয়ের মধ্যে জ্যেষ্ঠতম হওয়ার কথা, আপনি সবাইকে অপশন রাখলেন যাতে সবাই আপনাকে তেলবাজি করে। এভাবে প্রত্যেকটা জিনিস আপনি এখন আগের ফর্মেটে ফিরে যাচ্ছেন। তাহলে আউটপুট কি? আউটপুট আগের জায়গায় ফিরে যাওয়া, আবারও মানুষজন ভিকটিম হবে, আবার লুটপাট হবে, আপনি ধরতে পারবেন না, আবার ফিরে যাওয়া। এই জায়গায় আসলেই
সিরিয়াস লেভেলে হতাশ যে বিএনপি সম্ভবত 90-এর মতো আবারও আত্মঘাতী রাজনীতি করছে আর কি, 90-এর পরে যেমন করে করেছে। বিএনপির প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? অ্যাকচুয়ালি পরামর্শ বলবো না, বলবো হচ্ছে মানে এটা কি এখন তো বলা আমরা যায়? দেখছি যে জামাত হতাশা। শিবির মানে খুব বেশি কড়া আন্দোলন তাদের বিরুদ্ধে করছে না আসলে। আমার তো মনে হচ্ছে এখন এই পরামর্শ রাজনীতিই করছে আসলে। বিরোধী দল হিসেবে আরো বেশি রাজপথে থাকা দরকার ছিল, আরো বেশি মানে বিরোধিতা করা দরকার ছিল, সেটা করছে। সেটা একটা পারসেপশন, হুম, কিন্তু বাংলাদেশের রেগুলার পারসেপশন হলো যে বিরোধী দল মানে হচ্ছে হরতাল দেবে, হুম, হুম। মিছিল করবে, ঘেরাও করবে, রাজপথ উত্তাল থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের রেগুলার রাজনীতি দেখে আসছে। তো তো মানে এখন মানুষের মধ্যে এখন বিরোধী জামাত দল বলতে এটা বোঝায় আর কি। জামাত কেন এটা করছে না, এটা অনেকে হতাশা। আমার কাছে মনে হয় না এটা রাইট ফরম্যাট না, যে হরতাল হবে, মিছিল হবে, শুধু এগুলোই হতে থাকবে। হুম, বরং এখন যে ফরম্যাটটা আগাচ্ছে এটা যদি আরেকটু ইন্টেন্সিভ হয়, যে হুম। এক অপরকে চেক দেওয়া, কনস্ট্রাকটিভ ডিসকাশন করা, যেটুকু পারা যায় আলোচনার টেবিল থেকে এসে আদায় করে নেওয়া, হ্যাঁ, প্রেশার গ্রুপ হিসেবে ফাংশন করতে পারে, এটা এটা একটা স্ট্যান্ডার্ড রূপ। এটা আরেকটু হয়তো ম্যাক্সিমাইজ করা লাগতে পারে, হুম। কিন্তু ওইটা ভালো সিনারিও না যে খালি হরতাল হবে, আন্দোলন হবে, বিক্ষোভ মিছিল হবে। তো আরেকটু ইন্টেন্সিভ রোল লাগবে তাদের, আরেকটু সক্রিয় রোল লাগবে বিরোধী দলের নিশ্চয়ই। কিন্তু তার মানে এই না যে রাজপথ ঘেরাও করে ধরেন আওয়ামী স্টাইলে বিরোধিতা করা বা আগের যে রেগুলার স্টাইল যে সব অবরোধ করে রেখে দেওয়া, এটা ভালো ফল বয়ে আনে না। কিন্তু আবার এটাও সত্য যে বিরোধী দলের দুর্বল চিত্রের কারণে যদি বিএনপি আরও ডেসপারেট হয়ে ওঠে, হুম। আরও অন্যায় করতে থাকে, আরও এরকম বিশৃঙ্খল করতে থাকে, আরও লুটপাট করতে থাকে, সেটা দায় নিশ্চয়ই বিরোধী দলের উপরে পড়তে হবে। তাদের চুপ থাকাটাও একটা অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে আর কি। আমরা এর মাঝখানে একটা বিষয় একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে ডাকসু ইলেকশন। তো ডাকসু ইলেকশনে আমরা তো দেখেছি যে মোটামুটি সব দল শিবিরের বিরুদ্ধে আসলে নির্বাচন করেছে। সেটা সামহাও যে কটা জোট হয়েছে বা যাই হয়েছে সবাই কিন্তু শিবিরের বিরুদ্ধে ছিল আসলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ আমরা বলছি, তখন গঠনের যে স্বপ্ন শিক্ষার্থীরা দেখেছিল, ছাত্র জনতা দেখেছিল, তখন আপনাদের ব্যাপারে যে সমস্ত খুবই মানে কিছু প্রচলিত ন্যারেটিভ ছিল, সেগুলোকে ডিঙিয়ে আপনাদের ডাকসু ইলেকশন জিতা এবং এর পরবর্তীতে বিভিন্ন ক্যাম্পাসে জিতা, এগুলোকে আসলে কিভাবে দেখেন? এটা বিজয়টা আসলে শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা যেটা চান এটা আমাদের মধ্যে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। দুটো একটা মানে ব্রিজিং তৈরি হয়েছে আর কি জায়গায়, এর বেশি কিছু না। শিক্ষার্থীরা নিশ্চয়ই এমন কাউকে চায় যে তার ম্যান্ডেটটাকে তার রাজনৈতিক পুঁজি হাসিলের জন্য কিংবা এটাকে কাজে লাগিয়ে তিনি বড় লোক হওয়ার জন্য নিজস্ব রাজনীতি দাঁড় করানোর উপকরণ না বানিয়ে আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে। এবং আগের যে বাজে রাজনীতির বাজে রাজনীতির যে রূপ সেটা ফিরায় নিয়ে আসবে না। এই জায়গাটা শিক্ষার্থীদের প্রত্যাশার জায়গা ছিল। তো ছাত্র শিবির সেটা প্রমাণ করতে পারছে। শিবিরের ব্যাপারে অনেক ফ্রেমিং ছিল, রক্ষাটা, আদার্স অনেকগুলা ফ্রেমিং ছিল। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোট না পাওয়ার বিষয়টা তো খুবই প্রমিনেন্ট ছিল যে হ্যাঁ, শিবিরকে নারীরা ভোট দিচ্ছে না। এটা চেষ্টা করছিলাম আমি, কিন্তু আমি তো শুরুতেই চ্যালেঞ্জ করছি যে আমরা ভোট যদি কারো বেশি পাই নারীদের ভোট বেশি পাবো। এটা তখন ইলেকশনের প্রায় 2-3 মাস আগে থেকে চ্যালেঞ্জ করছিলাম, কারণ আমি জানি আসলে নারী শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউরড। ইভেন তারা সোসাইটি আমাদের চেয়ে আরও বেশি রিড করার চেষ্টা করে, ঠান্ডা মাথায় রিড করার চেষ্টা করে। তারা জাতির মা, তো তারা মানে এমন কাউকে চুজ করবে না যে মা জাতির বোনদের যে কমন ইন্টারেস্টের জায়গা এটার বিরুদ্ধে গিয়ে রোল প্লে করে। যারা এটাকে ক্যাপিটালাইজ করে নিজস্ব রাজনীতি দাঁড় করাতে চায়, এটাকে এজেন্ডায় বানাতে চায়, তাদেরকে নিশ্চয়ই পছন্দ করবে না। বিপরীতে আমরা তো আমাদের মা বোনদেরকে যথেষ্ট রেসপেক্টফুল অ্যাপ্রোচ দেখিয়েছি। আমাদের পুরো ইতিহাসটাই এমন বলে, ছাত্র শিবিরের পুরো ইতিহাসটাই আমাদের বোনদেরকে যেই পরিমাণ রেসপেক্ট দেওয়ার কথা, তাদের যে জায়গা দেওয়ার কথা, সেটি ছাত্র শিবির চেষ্টা করেছে নিশ্চিত করার। যেখানে যেখানে ছাত্র শিবিরের ভালো প্রভাব ছিল, ভালো সুযোগ ছিল, সুযোগটা কাজে লাগিয়ে বোনদের সম্মানটা নিশ্চিত করার চেষ্টা করেছে, তাদের অধিকারটা। আমরা স্টিল রাষ্ট্র পরে সেটা চেষ্টা করছি, আগেও এটা হয়েছে। তো আপনি যতই ক্যাম্পেইন করেন না কেন, নিশ্চয়ই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্যাম্পল কারা, স্যাম্পল তার ফ্যামিলি, তার আব্বু আম্মু, তার সিনিয়র সিটিজেন। তাহলে তার আম্মু আব্বুকে জিজ্ঞেস করবে যে আপনাদের সময় কোন সংগঠন কেমন করতো, কাকে ভোট দেবো। তারা নিশ্চয় আম্মু আব্বু কিংবা দাদা দাদি যারা ফ্যামিলিতে আছে তারা তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিয়ে মন্তব্য দেবে। তো আপনার ফেসবুক পোস্ট দিয়ে সে ভোট দেবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে মাথায় রেখে আমাদের মাথায় ছিল যে মা বোনরা, আমাদের বোনেরা, তাদের যে রেগুলার স্যাম্পল সোর্স, যে ফ্যামিলি থেকে তারা ডাটা নেবে যে কাকে ভোট দেবে, এই ডাটাতে নিশ্চয়ই আগে থাকবে শিবিরকে ভোট দেওয়ার ক্ষেত্রে। কারণ এই পরও আমাদের আগের প্রজন্ম কিংবা আগের প্রজন্ম শিবিরকে
আমার দাদার প্রজন্ম এবং বাবার প্রজন্ম শিবিরকে খুব ভালোভাবে দেখেছে, তার মা বোনকে কেমন রেসপেক্ট করে। তো ওই ফ্যামিলির আব্বু আম্মুরা তার মেয়ে কার কাছে বেশি নিরাপদ, কারা আসলে তার ভালো সিদ্ধান্তটা তারা দিবেন, এই বিবেচনায় আমরা তখন বলেছিলাম যে আমাদের বোনেরা আমাদেরকে বেশি ভোট দেবে, এবং এটাই হয়েছে। কোনো বাজে ক্যাম্পেইন, কোনো নেগেটিভ ক্যাম্পেইন এখানে কাজে লাগে নাই। যতই মেয়েদের মধ্যে শিবিরের ব্যাপারে একটা ভয় ঢোকানোর চেষ্টা করা হয়েছিল, এটা উল্টা হিতে বিপরীত হয়েছে। একচেটিয়া আমরা বোনদের সেই সমর্থন আমরা পেয়েছি। আমরা এটা আমাদের ছাত্রী হলগুলোতে যে এগুলো যে প্রজেকশন মিটিং, এখানে আমরা পেয়েছিলাম যে মেয়েদের হল রুম ভরপুর থাকতো, একদম সবাই আমাদেরকে কোয়েশ্চেন করার জন্য আসতেন। তো কোয়েশ্চেন তিনি করেন যিনি আপনাকে নিয়ে ভাবেন নিশ্চয়ই। তো আমাকে যেহেতু তিনি কোয়েশ্চেনের কাট করে দাঁড় করাচ্ছেন, তা আমি শিওর যে তিনি শিবিরকে নিয়ে ভাবছেন ভোট দেওয়ার জন্য, সেজন্য তিনি কোয়েশ্চেন করতে আসছেন। তখন থেকে আমরা বুঝছিলাম যে আমাদের বন্ধুর ভোট আমরা পাবো। তো ডাকসু ইলেকশন পরবর্তীতে, ডাকসু ইলেকশন নিয়ে তো আসলে অনেক ধরনের চেষ্টা হয়েছে, যে বিশেষ করে ইলেকশনকে বিতর্কিত করার একটা চেষ্টা আসলে হয়েছে। তো সেই ডাকসু ইলেকশনটাকে আপনি মানে যদি কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এটা ইতিহাসে অন্যান্য ইলেকশন সাথে মিলালে আসলে কেমন ছিল ইলেকশনটা? এইটা মানে মানে কে কার করে দেখা করে পাবে না, তো সুযোগ পাবে না। কারণ এখানে ধরেন ছাত্র দল কিন্তু টকশোর সামনে দাঁড়িয়ে বলে আর কি সেটা। এখানে ইলেকশন মূলত কোঅর্ডিনেট করছে হল প্রভোস্টরা। হল প্রভোস্ট সবাই ছিল বিএনপি পন্থী, 1-2 জন ছাড়া সবাই ছিল বিএনপির সাদা দলের পোস্টেড লিডার, টিচারদের সংগঠন যে বিএনপির। তো তার দলের শিক্ষক প্রতিনিধিরাই হল প্রভোস্ট ছিলেন। তারাই নির্বাচন কমিশনের সবাই, নির্বাচন কমিশন অলমোস্ট সবাই দেখবেন আপনি বিএনপির, তাহলে আপনার দলের লোকেরা নির্বাচন কমিশন, আপনার দলের লোকেরা হল প্রপোস্ট, তারা ভোট ক্যালকুলেট করেছে, তারা ভোট হচ্ছে বাক্সবন্দি করেছে, তারা মেশিন দিয়ে কাউন্ট করেছে, নির্বাচন কমিশনই তারা। আপনি এক বিসির নাম ভাঙায় যত বিরোধিতা করেন, দিন শেষে আপনি নিজে তো জানেন যে চ্যালেঞ্জ কাকে করতে হবে। ধরেন একটা ভোটিং সেন্টার, এই রেজাল্ট আপনি চ্যালেঞ্জ করছেন, এটা রিপ্লাই কে দেবে? বিসি দেবে না, দেবে হল প্রপোস্ট, কারণ তিনি কোঅর্ডিনেট করেছেন। অথবা সমন্বিত রেজাল্ট আপনি চ্যালেঞ্জ করছেন, রিপ্লাই কে দেবে? নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন স্বাক্ষরিত এটা হয়, সব তো আপনার দলের। তো ডাকসু বাদে দিলাম, ডাকসুতে কি, ডাকসুতে বিসি থেকে শুরু করে প্রত্যেকটা প্রপোস্ট তো আপনার পছন্দের লোক। বরং তিনি তারেক রহমানকে শিশু উপদেষ্টা বলতেন, তিনি এটা সেটা বলে নির্বাচন চালানোর চেষ্টা করছিলেন এক সময় দীর্ঘদিন, তত পারেন না। বাস্তবে এই ভোটটা মানে ডাকসুতে পরে বিভিন্ন প্রশ্ন আসবে মনে করে তারা যেটা করেছে, প্রশ্ন আমি যেটা জানি যে সকল পেপার মানে সিন্দুকবন্দি রেখেছিলেন আর কি, যাতে যে কোনো সময় যে কোনো লিগাল চ্যালেঞ্জ কাউন্ট করা যায়। সব কিছুই স্টিল সংরক্ষণে আছে, তারা সংরক্ষণে রেখেছে। তো এটা একটা বেস্ট উদাহরণ ছিল পিওর ইলেকশনের, এবং এইটা ফলো করবার মতো একটা জায়গা। এবং পরবর্তীতে নির্বাচন কমিশন, আমি যেটা জানতাম যে ইন্টারিম পিরিয়ডের নির্বাচন কমিশন ঢাকা ইউনিভার্সিটিতে এসে এই ডাকসুর যারা নির্বাচন কমিশন ছিল তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করেছে যে কীভাবে তারা ফলো করবে সিস্টেমটা। বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। শিক্ষার্থীদের আমানত আমার কাছে মনে হয়েছিল যে পিওরলি রিপিটেডলি ভালোভাবে চেক হয়েছে, এবং হচ্ছে এটা ভালো কাউন্ট হয়েছে, তাদের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে বের হয়ে আসছে। ডাকসু হওয়ার পরে শিক্ষার্থীদের তো অনেক প্রত্যাশা ছিল আপনাদের প্রতি, যেহেতু আপনারা ইলেকশনের আগেই দেখা যায় যে এত বেশি ওয়েলফেয়ার কাজ করেছেন, এবং আপনারা অলরেডি তখনই ওয়েলফেয়ার পলিটিক্স নামে একটা টার্মই আসলে বাংলাদেশে খুব বেশি প্রচলিত হয়ে যায় তখনটায়। তো এরপরে আপনারা পাশ করার পরে যে আপনারা ইশতেহার দিয়েছেন, সেগুলো আপনারা এখন পর্যন্ত কতটুকু বাস্তবায়ন করতে পারছেন? আমাদের মৌলিক যে ইশতেহারগুলো ছিল 36 দফা ইশতেহার, আমরা সবগুলোই অ্যাড্রেস করেছি, আনটাচড কোনোটা রাখি নাই। কোনোটা শেষের দিকে, কোনোটা শেষ, কোনোটা মাঝামাঝিতে আছে, এরকম আর কি। যেমন ধরেন আমি যদি পুরো তালিকা নিয়ে আসতে পারলে ভালো হতো। আমি যদি ধরে ধরে বলি, একাডেমিক ক্যালেন্ডার অ্যাড করা 1 নম্বর ইশতেহার। এবং একাডেমিক ক্যালেন্ডারে অ্যাড করার জন্য 3-4টা স্টেপ আছে, সবগুলো স্টেপ শেষ। এখন লাস্ট স্টেপ হচ্ছে ক্যালেন্ডার কমিটি তার ক্যালেন্ডারের তালিকাটা অ্যাড করবে। তার আগে ডিনস মিটিং, সিন্ডিকেট মিটিং, এজেন্ডা অ্যাড করা, রেজলিউশন তৈরি করা, ফাইনাল করা, ট্রায়াল চালানো, অনেকগুলো স্টেপ, সবগুলো হয়েছে। মাতৃত্বকালীন ছুটি হয়েছে। তারপরে ধরেন আমাদের টিচার ইভ্যালুয়েশন সিস্টেম চালু করা, এটা এখন এজেন্ডা চূড়ান্ত, পাশও হয়েছে একাডেমিক কাউন্সিলে। এখন শুধু প্রভিসি একাডেমিক তার স্বাক্ষরিত একটা চিঠি সব জায়গায় পাঠিয়ে দেবেন, তাহলে এটা অ্যাপ্লাই হবে। ট্রায়ালে চলেছে, ট্রায়ালের রিপোর্ট আসছে, আবার মিটিং উত্থাপিত হয়েছে, সময় নিয়ে উত্থাপিত হওয়ার পর এটা অ্যাপ্রুভ হয়েছে। এখন জাস্ট প্রভিসি একাডেমিক তিনি হচ্ছেন স্বাক্ষর দিয়ে এটা পাঠিয়ে দেবেন, এটা কাজ। এরকম পলিসির যা যা জায়গা ছিল সবগুলো আমরা হাত দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটাই এজেন্ডাই টাচড অবস্থায়, আনটাচড কোনোটা নেই। বরং আমরা ইশতেহারের বাইরে কিছু কাজ করার চেষ্টা করেছি বরাবর। যেমন সেন্ট্রাল মসজিদ প্রায় 3 কোটি টাকা সংস্কার, 3 কোটি 3.5 কোটি খরচ হয়েছে, এটা তো আমরা ইশতেহারে ছিল না, এটা আমরা ইশতেহারের বাইরে করেছি। আমাদের বোনেরা সেন্ট্রাল লাইব্রেরিতে সিরিয়াল দ্বারা পড়তে হয়, তাদের কষ্ট হয়,
হুম। ব্যাগ দিয়ে সিরিয়াল ধরে ফ্লোরের প্রত্যেকে লাইন ধরতে হয়, কার আগে সিট পাবে না পাবে। আমরা চিন্তা করছি এমন কেন হবে, এসির জন্য যদি এখানে লাইন ধরতে হয়, তার সাথে আমরা প্রত্যেকটা রিডিং রুমে এসির ব্যবস্থা করবো। অলরেডি 3টা হলে হ্যান্ড ওভার হয়েছে। হুম। 3টা হলে না, 2টা হলে একটা হোস্টেলে হ্যান্ড ওভার হয়েছে, বাকিগুলো আমরা এগুলো ইশতেহারের বাইরের কাজ, চেষ্টা করছি সবগুলো হলে এটার আওতায় নিয়ে আসার জন্য। তারপরে মেয়েদের জিমনেশিয়ামটা এখন উদ্বোধন হয় না, উদ্বোধন হবে। এখানে 70-80 লক্ষ টাকা খরচ হয়েছে মেয়েদের জন্য আলাদা জিমনেশিয়াম, এখানে ফিমেল ফ্রেন্ডলি পরিবেশ থাকবে, তাদের পুরোটাই তাদের উপযোগী পরিবেশ, তারা এখানে ফিজিক্যাল এক্সারসাইজ করবে। এটাও রেডি হয়েছে। সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকা নিয়ে আসা, শনিবারের বাস ট্রিপ, এটা ইশতেহারে ছিল, ইউনিভার্সিটি দিচ্ছে না, পরে বাইরে থেকে কত কোটি টাকা খরচ হবে যেন বললো, এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে স্পন্সর, এটা চালু হবে আশা করি খুব শীঘ্রই। সন্ধ্যাকালীন বাসের ট্রিপ, এগুলো ইশতেহারের অংশ ছিল, এগুলো অ্যাপ্রুভ হয়েছে। ইশতেহারের বাইরে আরও ধরেন এরকম বলতে গেলে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এখন ধরে ধরে করার চেষ্টা করছি, আর ইশতেহারের বাইরে আশা করি আমরা এটা করে শেষ করতে পারবো আর কি। এখন একটা বড় কোশ্চেন হচ্ছে যে যেহেতু ডাকসুটা অনেকদিন ফাংশনাল ছিল না এবং নামে মাত্র 19 সালে একটা নির্বাচন হয়েছিল, তখন আসলে ফাংশনাল ছিল না, তো সেই জায়গায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদেরকে এই বাজেটগুলো মানে দিচ্ছে কিনা? না, মানে কি অবস্থা? এখন পর্যন্ত ইউনিভার্সিটি বাজেট দেয় নেই বললে চলে। যেখানে রাকসু 2 কোটি টাকার উপরে পেয়েছে, রাকসু সম্ভবত 2.5 কোটি মনে হয়, আমি অ্যামাউন্টটা ভুলে গেছি। সেখানে আমাদের ইউনিভার্সিটি মাত্র 25 লক্ষ টাকা দিয়েছে। পার ম্যান 1 লাখ করে 28 লাখ দেওয়া উচিত ছিল। তো এটা খুবই একটা মিনিমাম বাজেট, এই বাজেট দেওয়ার মতো জিনিস না। এটা অফিস মেনটেন্যান্স খরচ আসার কথা না পার ইয়ার। এখনও কোনো বাজেট আমরা এগুলোর দিকে তাকাই নাই। চাইলে আমরা এগুলো নিয়ে আন্দোলন করে সব নষ্ট করতে পারতাম, সেটা চেষ্টাও করছি বাজেট অ্যাপ্রুভ করানোর। কিন্তু আমরা চেষ্টা করেছি যে কোনো মূল্যে বাইরে থেকে ম্যানেজ করে হোক, কষ্ট করে হোক। তারা আমাদেরকে, সব টিচাররা তো নির্দিষ্ট একটা দলকে অন করেন, সব টিচার আমাদেরকে কোঅপারেট না করলেও আমরা আমাদের জায়গা থেকে যতটুকু হাইয়েস্ট শিক্ষার্থীদের জন্য কাজ করে যাওয়া, এটার চেষ্টাটা করে যাচ্ছি। এখন বিশ্ববিদ্যালয় যদি ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে ডাকসুকে, যদি নিয়মিত হয়, সেক্ষেত্রে পরবর্তী যারা আসবে তাদের জন্য তো এটা একটা চ্যালেঞ্জ। যদি এখানে ছাত্রলীগ কেউ আসতো, টাকা ওভারনাইট টাকা দিয়ে ফেলতো। ছাত্রলীগের 19 সালে ডাকসুতে সম্ভবত 3 কোটি টাকার বাজেট অ্যাপ্রুভ হয়েছিল, টাকা হ্যান্ড ওভার করেছিল, তার কোনো কাজই করে নাই। এরপর এটাকে তো অ্যাপ্রুভ করেছে রাতারাতি। এরপরে মারামারি করলো, নুরুল হক নূরকে বের করে দিল, তারা নিজেরাই টাকা খরচ করলো বিভিন্ন খাতে, এরকম করে করতে করেছে। আর আমাদের এত কাজ, আমার ধরেন স্বাস্থ্য বিভাগে 18টা হল পর্যায়ে ফার্স্ট এড বুট ক্যাম্প হয়েছে, 3-4টা হেলথ মেডিকেল ক্যাম্প হয়েছে, আমার ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস বিষয়ক কর্মশালা হয়েছে 1000 নারী শিক্ষার্থীদেরকে নিয়ে। এই 4-5টা প্রোগ্রামে তো আমার 70-80 লাখ টাকা খরচ হয়েছে। আর আপনি স্বাস্থ্য সম্পর্কে দিয়েছে মাত্র 1 লাখ টাকা। পরিবহন বিভাগ এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9 কোটি টাকার কাজ করেছে, আপনি তাকে দিয়েছে মাত্র 1 লাখ টাকা। ধরেন আপনি যদি বলেন যে আমি স্বাস্থ্য বিভাগে এতগুলো প্রতিষ্ঠানকে নিয়ে এসে এতগুলো প্রোগ্রাম করলো, একটা উদাহরণ দিই, স্বাস্থ্য এবং পরিবেশ বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা হলে বেডে গিয়ে সার প্রকার স্প্রে করা হয়েছে, রুমে স্প্রে। এই স্প্রে খরচ হচ্ছে 30 লক্ষ টাকা। আচ্ছা, মানে যত হল হোস্টেল যা আছে, হ্যাঁ, হোস্টেল সবগুলো রুমে যে হল সংসদের সাথে অ্যাপ্রোচ করে তারা যেসব রুম দেখা দিয়েছে আমরা প্রত্যেক রুমে স্প্রে করেছি অলমোস্ট, প্রায় 2-1টা হয়তো মিস হতে পারে যারা চায় না যে দেওয়া। তাহলে এটা তো ইতিহাসে প্রথমবার মধ্যে হয়েছে প্রত্যেকটা রুমে সার প্রকার স্প্রে করা। এটা তো ইউনিভার্সিটি টাকা দিয়ে হয় নাই। তো অন্তত এই বিভাগটা, একটা বিভাগের উদাহরণ দেবেন, এই বিভাগটা যদি ধরেন এইভাবে করে 8-9 কোটি টাকার কাজ করে উদাহরণস্বরূপ, তো এই কাজে ওই প্রতিনিধিরা আসছে না, তাদেরকে একটু তো একটা ডাক্তার যদি, একটা কোম্পানি যদি ধরেন একদিনে 1 কোটি টাকার ওষুধপত্র কী করে সেবা দেয়, চিকিৎসা দেয়, সে যদি আসে তাহলে তো আমার একটা 5 টাকা চা তো খাওয়াইতে হবে। নির্দিষ্ট প্রতিষ্ঠান এসে যদি আমাকে ধরেন বুট ক্যাম্পের বিশাল অ্যামাউন্টের খরচ, 18টা হল পর্যায়ে বুট ক্যাম্প হয়েছে, ফার্স্ট এড বুট ক্যাম্প, পুরো খরচটা তারা দেন, প্রত্যেকে টি শার্ট দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে স্ন্যাক্স দেওয়া, সব কিছু দেওয়া। আপনি তাকে মিনিমাম আপ্যায়ন করবেন না? মিনিমাম আপ্যায়ন তো তার করা উচিত। তো এটা করতে, তো ওই সম্পাদক যে তার এত কোটি টাকার হিসাবের টাকার প্রোগ্রাম ম্যানেজ করতে গিয়ে মিনিমাম যে নাস্তা খাওয়াবে, এই টাকাটাও ইউনিভার্সিটি দিল না। 1 লাখ টাকা দিয়ে তাদের নাস্তাও হয় না। আমি জাস্ট বুঝাচ্ছি যে আমি স্পন্সর ম্যানেজ করছি, তিনি আমার বাসায় দাওয়াত খেতে আসছেন, তিনি আমাকে প্রোগ্রাম স্পন্সর করবেন, তাকে মিনিমাম যে আমি সচেতনতা দেখাবো, এটার ফান্ড তো আমাকে দেওয়া হয় না, এরকম একটা অবস্থা। আমি সেন্ট্রাল মসজিদ বলি, ক্রীড়া বিভাগের কথা বলি, এই 2 কোটি টাকার চেক, জিমনেশিয়াম, যেমন কদিন আগে হচ্ছে আইলেটে যে মেয়ে এবং ছেলেদের জন্য জিমনেশিয়াম করা হলো, তারপরে রিডিং রুম থেকে যে প্রত্যেক হলে এসি দেওয়া হচ্ছে। তো এই যে দেওয়া হচ্ছে এগুলো,
এগুলোর ওই প্রতিষ্ঠানকে আনা, কনভিন্স করা যে ফর্মাল অ্যাপ্রোচ, এটার জন্য তো আপনি আমাকে কোঅপারেট করবেন মিনিমাম। ইউনিভার্সিটি প্রশাসনে এইটুকু কোঅপারেশন আমাদেরকে করে নাই। এরপরে আমরা আমাদের প্রতিনিধিরা, সম্পাদকরা খেয়ে না খেয়ে কষ্ট করে নিজের পকেট থেকে খরচ করে যে কোনো মধ্যে করছেন। আর প্রজেক্টগুলোর পেমেন্ট ওই সংশ্লিষ্ট স্পন্সর প্রতিষ্ঠান তারা নিজেরা দিয়ে দিচ্ছে। যেমন ধরেন মেয়েদের জিমনেশিয়ামের যেটা, এখানে 70-80 লক্ষ টাকা খরচ হবে, ব্যান্ডার প্রতিষ্ঠান দিয়ে দেওয়া হয়েছে, তারা করছে, তাদের পেমেন্টটা সরাসরি ওই প্রতিষ্ঠান, স্পন্সর প্রতিষ্ঠান ওখানে পে করে দেবে, টাকাতে আমরা হাত দেবো না। আচ্ছা। সেন্ট্রাল মসজিদ আমরা ডিজাইন দিয়ে দিয়েছি, কী কী লাগবে প্রস্তাব দিয়েছি, ওই প্রতিষ্ঠান তাদের ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে পুরোটা করিয়ে নিয়েছে। আচ্ছা, এভাবে করে এগুলো করা হয়েছে আর কি। মানে ট্রানজাকশনটা আপনাদের হাত দিয়ে আমাদের হচ্ছে হাত না। দিয়ে হচ্ছে না। তো আমরা যখন মুশকিলে পড়ছি, এই প্রতিষ্ঠানকে যে আমার এখানে ডাকছি, হুম, একটা 5 টাকার চা খাওয়াবেন, একটু হাই হ্যালো করবেন, এই জিনিসটার বাজেটটাও ইউনিভার্সিটি থেকে যদি আমরা পাইতাম, তাহলে বলতে পারতাম অন্তত যে মিনিমাম সৌজন্যতাবোধ আমরা ডাকসুর জায়গা থেকে তাদের সাথে দেখাতে পেরেছি। সেটাও আমরা কোথাও পারছি না, প্রশাসনের অসহযোগিতার কারণে। নির্বাচনের পরে আপনারা মানে আগের চেয়ে একটু বেশি বাধার সম্মুখীন হচ্ছেন কিনা, বা কাজের পরিবেশ কি আগের চেয়ে একটু? হ্যাঁ, কিছু হয়তো বেশ বাধার সম্মুখীন হচ্ছে। যেমন ধরেন 36 জন আদুবাইকে সিট দেওয়া, হুম, এই আলাপ নির্বাচন আগে উঠেছে, আমরা বলেছি দেওয়া যাবে না, সাহস করে নেন দেওয়া। নির্বাচন শেষ, দুমদাম সিট অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছে। আপনি ফার্স্ট জায়গায় সিট না দিয়ে আপনি বুড়ো মানুষদেরকে, সিনিয়র মানুষদেরকে আপনি হলে সিট দিয়ে দিচ্ছেন, যারা রিঅ্যাড নেওয়া, বারবার রিঅ্যাড করা, দুঃখজনক না? একটা এক্সাম্পল বললাম, বহু জায়গায় তারা এরকম পাওয়ার খাটিয়ে চেষ্টা করছে যে কীভাবে বৈরী পরিবেশ তৈরি করে দেওয়া যায়, কীভাবে কমপ্লেক্সিটি ক্রিয়েট করা যায়। যেমন 2841 কোটি টাকার প্রকল্প উদ্বোধন হয়েছে, হুম, আগের বেশি উদ্বোধন করে দিয়ে গেছেন। নতুন ভাইস চ্যান্সেলর এসে কী করলেন, যেটা এখন রিভিউতে পাঠালেন, মানে নতুন করে আবার রিভিউ হবে। এখন রিভিউ হবে, এটা সেটা করবে, 2-3 বছর নষ্ট হবে, অথচ এটা কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। তো এভাবে করে অনেকগুলো প্রজেক্ট, 2 কোটি টাকার প্রকল্প সেন্ট্রাল ফিট, এটা এখন শুরু হচ্ছে না, হুম, অথচ এটা ইনস্ট্যান্ট শুরু হয়ে যাওয়ার কথা ছিল। অনেকগুলো জিনিস শুরু হচ্ছে না, কেন হচ্ছে না? কি এটা এমন যে এই সময় হলে ডাকসু প্রশংসিত হবে, শিক্ষার্থীরা জানবে? হুম, তো বাস্তবতা হচ্ছে শিক্ষার্থীরা জানবে, প্রশংসিত হবে, এই জন্য আমাদের কাজ করছে। এই জন্য করলে তো আমরা যে কাজগুলো করেছিলাম প্রচুর ক্যাম্পেইন করতে পারতাম। হুম, এই মাত্রাতে আমরা ক্যাম্পেইন করছি না। এই মাত্রাতে আমরা ধরেন এটার জন্য শিক্ষার্থীদের দ্বারা দ্বারা লিফলেট বিতরণ করে পোস্টার বানায় বলতে পারতাম যে আমরা এটা করছি, সবাই দেখেন, এই করছি সেই করছি। কাজের ফিরিস্তি তো অনেক বড়, আমরা তো এগুলো বলে বলে প্রশংসা করার জন্য করছি না। কিন্তু এরপরেও ইউনিভার্সিটি টিচার, আমি জানি না কেন এই প্রজেক্টগুলো থামাই দিচ্ছেন, কেন স্লোলি আগাচ্ছেন। মাঝে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা বঞ্চিত হবে আর কি। তবে আমাদের জায়গা থেকে আমাদের ক্যাপাসিটির হাইয়েস্ট যতটুকু পারি আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। সাম্প্রতিক যেই সোশ্যাল মিডিয়ায় আমরা একটা ঝড় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ডাকসু ভিপি ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করছেন। সেটা নিয়ে অনেক আলোচনা। তারপরে আবার দেখলাম যে আপনার বরাতে, ছাত্র শিবিরের প্রচার সম্পাদকের বরাতে একটি মেসেজও সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ছাত্র শিবিরের পদ থাকা অবস্থায় এরকম নির্বাচন করার সুযোগ নেই। আসলে বিষয়টা কি, আমাকে যদি একটু ক্লিয়ার করতেন। নির্বাচন করার সুযোগ নেই বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ছাত্র শিবিরের রানিং কোনো জনশক্তি বা দায়িত্বশীল অন্য কোনো সংগঠনের অংশ হয়ে কোথাও অংশগ্রহণ করা, সেখানকার এজেন্ডা সার্ভ করা স্ট্রাকচারালি এই সুযোগটা নাই। তো যেহেতু ওই সিটি কর্পোরেশনটা ছাত্র শিবির করছে না, করছে জামাত বা এনসিপি বা বিএনপি, অন্য সংগঠন, নিশ্চয়ই সিটি কর্পোরেশন ইলেকশনে অংশগ্রহণ করছেন শুনলে দুইটা কোনো একটা হবে। হয় তিনি ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালে দাঁড়াচ্ছেন, অথবা জামাত, বিএনপি বা এনসিপি কোনো একটা দল থেকে তিনি ইলেকশন করছেন। তো ব্যক্তি তিনি যদি ইলেকশনে দাঁড়ান, নিশ্চয়ই পারমিশন লাগবে সংগঠনের, আচ্ছা, সেটা তো হয় নাই। আবার দ্বিতীয়, তিনি যদি অন্য কোনো দল থেকে দাঁড়ান, তাহলে সাংগঠনিক জীবন শেষ করে তাকে অন্য কোনো দলে যেতে হবে। আচ্ছা, এই মানে দুইটা একসাথে কন্টিনিউ করা, ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক জীবন, আবার আরেকটা সংগঠনের পলিটিক্যাল বা অর্গানাইজেশনাল লাইফ স্টার্ট করা, দুইটা একসাথে পসিবল না। এই জায়গা থেকেই বলা যে তিনি প্রার্থী হবেন কিনা ওনার ব্যক্তিগত স্বাধীনতা, কোথাও অংশগ্রহণ করবেন না। আমি ওনার যে সংবিধান তাকে যে অধিকার দিয়েছে যে নির্বাচনে অংশগ্রহণ করার, মিছিল করার, সংগঠন করার, এই অধিকার তো আমি হরণ করতে পারি না। কিন্তু আমি এটা বলতে পারি যে আমাদের সংগঠন করাকালীন সময়ে মূলনীতি হইল আপনি আরেকটা সংগঠন করতে পারবেন না। আরেকটা সংগঠন করতে হইলে আপনার এই সংগঠন থেকে আপনার চ্যাপ্টার ক্লোজ করে যেতে হবে। এই জায়গাটাতে কথা আর কি। উনি প্রার্থী হবেন কিনা এটা ওনার ব্যাপার, অন্য কোনো দল ওনাকে প্রার্থী করবে কিনা সেটা দলের ব্যাপার। তো ওই দলের ইচ্ছা কিংবা ওনার ইচ্ছা, এই দুটো ইচ্ছাতেই আমার কোনো ইনপুট নাই। কিন্তু সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে আমার ইনপুট হলো যে আমার সংগঠনের ছাত্র শিবিরের কোনো প্রতিনিধি, ইভেন আমি নিজেও বা অন্য কেউ অন্য কোথাও এঙ্গেজ হওয়ার আগে কোনো পলিটিক্যাল পার্টিতে, সেক্ষেত্রে এখান থেকে ওনার সাংগঠনিক চ্যাপ্টার ক্লোজ করে তারপর বাকি চিন্তা উনি ব্যক্তিগতভাবে উনি যেভাবে করেন সেভাবে করতে পারেন আর কি, সেটা ওনার ব্যাপার।
তো তার মানে হচ্ছে যে এই যে আলোচনা হচ্ছে যে জামাতে ইসলাম থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে ছাত্র শিবিরের আলাদা কোনো দৃষ্টিভঙ্গি নাই, বরং ছাত্র শিবিরের যিনি এখন দায়িত্বশীল তিনি কোনো অবস্থায় অন্য দল বলতে আপনি বোঝাচ্ছেন জামাতে ইসলামী বা অন্য হ্যাঁ, কোনো দল? না এখানে হ্যাঁ, যেকোনো দলের ক্ষেত্রে একটা স্যাম্পল দিয়ে তো আমি প্রিন্সিপাল বলবো না, আমি রিপ্লাই শুধু মূলনীতিটা বলেছি। হুম, আর কোনো জায়গায় কোনো ইস্যু হতে পারে, অন্য কোনো পার্টির ইস্যু আসতে পারে, মূলনীতিটা বলেছি। মূলনীতির জায়গাটা এটাই যে তিনি অন্য কোথাও অংশগ্রহণ করতে চাইলে বা অন্য কোনো পার্টিতে আমরা তো দেখি যে অন্যান্য সংগঠন যেটা বলে যে জামাত শিবিরটা আলাদা কিছু না, তো বলার চেষ্টা করে যে জামাত শিবির জামাতের একটি সংগঠন, সে জায়গা থেকে অনেকে এটা বাই ধরে স্ট্রাকচার নিচ্ছে। শিবির অলওয়েজ আলাদা। শিবির থেকে আপনি বের হয়ে যে কোনো কিছু করতে পারেন, হুম, এটা ট্রু যে এটা বড় সংখ্যক জামাতেই করেন, হুম, এটা বড় সংখ্যক কিছুই করেন না, হুম, এটা ছোট 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 সংখ্যক তারা ভিন্ন ভিন্ন সংগঠন করেন, এরকম আছে। হুম, তো যে কেউ যে কোনো কিছু করতে পারেন, সেটা অন্য আলাপ। আমি আমার স্ট্রাকচারে থাকলে আমি আমার স্ট্রাকচারের আলাপটাই করবো, যে আমার সংগঠন আপনি করলে করছেন, শেষ করলে শেষ করছেন। যে কোনো সময় এখানে ছুটি নেওয়া যায়, আবার যে কোনো সময় এখানে জয়েন করা যায়, নির্দিষ্ট কোনো ডেট নেই। আপনি ছাত্র শিবিরে কিছুই না, এখন সমর্থ ফর্ম পূরণ করে এখন আপনি সমর্থক হতে পারেন। আপনি আবার ছাত্র শিবির এখন পোস্টেড বা কমিটির বড় দায়িত্বশীল, আপনি চাইলে এখন গিয়ে কেন্দ্রীয় সভাপতির কাছে কথা বললে কেন্দ্রীয় সভাপতি ছুটি মঞ্জুর করলে আপনি ছুটি নিতে পারেন। হুম, তো আপনার দুটোই সুযোগ আছে। কিন্তু এই যে সংগঠনে প্রবেশ এবং ছুটি নেওয়া দুইটার মাঝামাঝি সময়ে সাংগঠনিক স্ট্রাকচারের নিয়মগুলো ফলো করে আপনাকে বাকি কাজগুলো করতে হবে আর কি। আম, আমরা যদি সামনের দিনে যে নানান ধরনের আসলে পলিটিক্যাল ক্রাইসিস আসছে, ছাত্র শিবিরকে তো মানুষ অনেক বেশি এক্সপেকটেশনটা অনেক বেশি, যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে অনেক বেশি ভূমিকা রেখেছে, তো শিবিরকে তো মানুষ দেখতে চায়। যেহেতু শিবিরের যারা যারা ছাত্র বা দায়িত্বশীল তাদের সমাবেশে অনেকে এখন পার্লামেন্টে আছে, অনেকে অনেক কিছু করছে, হ্যাঁ, তো সেটা তো মানুষের এক্সপেকটেশন থাকতেই অনেকের পারে। এরকম চিন্তা থাকতে পারে যে ছাত্র শিবির ইলেকশন অংশগ্রহণ করবে কিনা, সিদ্ধান্ত নেয়। রাইট। সেটা ছাত্র শিবিরের পলিসি মেকিং বডির ইস্যু, সেটা আমার নিজের পার্সোনালি আমি রিপ্লাই দিতে পারবো না। পলিসি মেকিং বডি হচ্ছে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের যে সদস্য, যে বডি, তারা ডিসাইড করে এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো। কার্যকরী পরিষদের সেশন হয়, অধিবেশন হয়, সেখানে সিদ্ধান্ত হয়। তবে সিদ্ধান্ত গ্রহণ করার সময় যে ফ্যাক্টরগুলো গুরুত্বপূর্ণ, আপনি কাদের নিয়ে কাজ করছেন, আপনি কাজ করছেন শিক্ষার্থীদের নিয়ে, ছাত্রদের নিয়ে। আপনি যখন এরকম ন্যাশনাল একটা ইলেকশনে যাবেন, তখন আপনার ভোটার কারা? শ্রমিক, কৃষক, নাগরিক, সিনিয়র সিটিজেন, ব্যবসায়ী, সবাই। তো আপনার সংগঠনের অডিয়েন্স একটা গ্রুপ, আবার ইলেকশনে অংশগ্রহণ করতে হচ্ছে যেখানে সবাই অডিয়েন্স, এটা ম্যানেজ করা ডিফিকাল্ট হবে। এই জন্য আপনি আমার ছাত্র সংসদে অংশগ্রহণ করতেছেন, কারণ আপনার ভোটার হচ্ছে স্টুডেন্টরাই। আবার আপনার সংগঠনের টার্গেট গ্রুপও কারা? স্টুডেন্টরাই। তাহলে আপনার ভোটার এবং স্টুডেন্ট গ্রুপ দুটো আলাদা নাম, ফলে আপনাকে আলাদা আলাদা করে পলিসি সাজাইতে হচ্ছে না। আপনার সংগঠনের যে রেগুলার পলিসি, এটা মাথায় রেখে আপনি ইলেকশন জয়ী হয়ে আসছেন, অংশগ্রহণ করছেন। তো আর কেউ যদি প্রপোজ করে যে ছাত্র শিবির তো চাইলেই পারে যে ন্যাশনাল ইলেকশন অংশগ্রহণ করা, লোকাল ইলেকশন অংশগ্রহণ করা, এটা পারে, তার বয়সীরা অন্যান্য সংগঠন থেকে করছে। কারণ মুশকিল হচ্ছে আপনার স্ট্রাকচারগত জায়গায়, যে আপনি স্টুডেন্টকে ফোকাস রেখে যে কার্যক্রম পরিচালনা করছেন, সেখান থেকে আবার এটা আর একটু বড় হয়ে যায়, এক্সটেন্ডেড হয়ে তাহলে যায়। কি ছাত্র শিবির কি পলিটিক্যাল অর্গানাইজেশন না, নাকি এটা শুধু স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবেই? এটা আমার বিবেচনায় স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন প্লাস 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 আর কিছু অ্যাড হতে পারে। সেটি হচ্ছে স্পিরিচুয়াল অর্গানাইজেশন, একটা ট্রেনিং ইনস্টিটিউট, একটা একাডেমিক জায়গায় খেয়াল রাখে, একটা লিটারেচার জায়গাগুলো খেয়াল রাখে, কালচারাল জায়গাগুলোকে খেয়াল রাখে, সবগুলো প্লাস প্লাস অ্যাড করতে পারেন। তবে অডিয়েন্স অলওয়েজ হচ্ছে স্টুডেন্ট, তারা টার্গেটও স্টুডেন্টকে করে, কাজও করে স্টুডেন্টরা। আবার স্টুডেন্ট শেষ হয়ে যাওয়ার পরে তিনি আবার ছুটি নিয়ে চলে যান, ঘুরে ফিরে স্টুডেন্টকে চক্র করে যে আবর্তিত। এর বড় এরিয়া এখানে অ্যাড করলে পুরো স্ট্রাকচারাল জায়গায় চেঞ্জ আনতে হবে। এটা একটু আবার ক্রিটিক্যাল জার্নি। আমি জানি এটা কখনো সামনে হবে কি না, আমি হবে না এটাও বলতে পারি না, আবার এখন হবে এটাও বলতে পারি না। এটা যদি সিদ্ধান্তের জায়গা, পলিসিতে আলাপ করার জায়গা। এই জায়গায় আমরা যদি সাম্প্রতিক আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করি যে শাহবাগ থানায় যে একটা মব তৈরি করা হলো এবং সেখানে ডাকসুর দুইজন সদস্য এবং আরও অনেকে আহত হলেন ছাত্রদল কর্তৃক, তো সেই জায়গায় আপনাদের আসলে এখন এটার অবস্থা কি? আপনারা এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন? আমরা এটা হাল ছাড়বো না আর কি, আইনের শাসন নিশ্চিতের জন্য জায়গায় আমরা কাজ করতে থাকবো। প্রথম যেটি ব্যাপার সেটি হচ্ছে লাস্টের জায়গা থেকে আমরা ইউনিভার্সিটি প্রশাসনকে তালিকা দিয়েছি কারা এখানে জড়িত। আমাদের একটা তদন্ত কমিটি করা হয়েছিল, সে তদন্ত কমিটি কাজ করে যদি সব অপরাধীদেরকে বের করেছে তাদের তালিকা সহ প্রমাণ সহ ইউনিভার্সিটি প্রশাসনকে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি প্রশাসন সময় নিয়েছে, এই সময়ের মধ্যে তারা ব্যবস্থা নেবে বলেছে। আমরা দেখতে চাই কী ব্যবস্থা নেই, আশা রাখতে চাই ব্যবস্থা নেবে, না নিলে আমরা ফার্দার অ্যাকশনে যাবো। আর ভিকটিম মামলা করতে গেছে, মামলা নেয় নাই,
সেজন্য ভিকটিমরা এই সংশ্লিষ্ট অথরিটির বিরুদ্ধে হুম। লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আপাতত এইটুকু, বাকিটা হয়তো চলতে থাকবে আর কি এমন করে। সবশেষ আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যে আমরা একজন সিভিলের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল আব্দুল্লাল মাহমুদকে নিয়ে যেই একটা ফটো কার্ড ছড়িয়েছিল, সেটাকে কেন্দ্র করে তো এই ঘটনাগুলো ঘটেছে। তো সেই জায়গায় আপনারা ওই যে যারা গুজব ছড়াচ্ছে আপনাদের ভাষায়, তাদের বিরুদ্ধে আপনারা আলাদা করে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? এটা ভালো আলাপ যে ব্যবস্থা নিচ্ছি না কেন, হুম হুম। কী ব্যবস্থা নিচ্ছি। তারা রেগুলারলি গুজব ছড়ায়, এত মাত্র এখনও দেখবেন ছাত্র দলের বিভিন্ন পোস্টের নেতারা ফটো কার্ডটা এখনও রেখে দিয়েছে। মানে অদ্ভুত ব্যাপার, তাদের দলের প্রধান নেতার মেয়েকে নিয়ে একটা বাজে কুরুচিপূর্ণ ল্যাঙ্গুয়েজের একটা ফটো কার্ড, তারা জানে এটা ভুয়া, এরপরও তারা তাদের মানে পোস্টে প্রোফাইল এটা এখনো ঝুলে রেখেছে। তারা মনে হচ্ছে তারা নিজেরা এটা এনজয় করছে, নিজেরা এটা ছড়িয়েছিল, নিজেরা এখন স্টিল রেখে দিয়েছে। যে ল্যাঙ্গুয়েজটা পড়ার মতো ল্যাঙ্গুয়েজ না, যে ল্যাঙ্গুয়েজটা আমার কোনো ভাই লিখলো আমি তাকে থানায় দিয়ে আসতাম নিশ্চয়ই, এত বাজে ব্যাপার। যাই হোক, আমরা গভর্নমেন্ট তারাই গুজব ছড়ায়, তারাই ব্যবস্থা নেয়, তারাই আবার পরিস্থিতি তৈরি করে। এটা সামগ্রিকভাবে আমাদের আরেকটু চিন্তা করতে হবে যে আমরা এই গুজব সাম্রাজ্যের বিরুদ্ধে, এই যে গুজবে ভরপুর মানে পরিস্থিতি এবং কাওয়াজ তৈরি করার চেষ্টার বিরুদ্ধে আমরা কেমন করে ডিল করবো। আপাতত আমরা যেটা চিন্তা করেছি, প্রত্যেকটা জিনিস ডিবাঙ্ক করবো, তাদেরকে পরিচয় করে দেবো শিক্ষার্থীদের কাছে, তারা কেমন করে পরিস্থিতিগুলো তৈরি করে, এবং তারা এক সময় শিক্ষার্থী বিচ্ছিন্ন হয়ে পড়বে, যেমনটা অলরেডি হচ্ছে। এর বাইরে লিগ্যাল কোনো জায়গা থাকলে সেখানে আমরা নিশ্চয়ই ভিকটিমের জায়গা থেকে লিগ্যাল অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে আমরা সংগঠনের জায়গা থেকে তাদেরকে আমরা কোঅপারেট করবো। এই যে আমরা বিশেষ করে দেখি যে সাংবাদিকরা আহত হয়েছেন বা গুরুত্বপূর্ণ আরও কিছু মানুষ আহত হয়েছেন, তো এক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে কোনো ধরনের মানে আপনারা দেখেন কিনা যে তারা একটু নমনীয় হয়েছে, এটাকে তাদের ভুল হিসেবে স্বীকার করেছে, নাকি এটা তাদের আপনারা তাদের এই অ্যাপ্রোচটা কীভাবে দেখেন? তারা এটা কারণ কি? তারা এটা এনজয় করছে, আরও তারা মেরে এসে ফেসবুকে আবার লেখে যে কেমন মার দিলাম, মানে কম হয়ে গেল নাকি, এরকম কমেন্ট করে ফেসবুকে এসে। তারা এটা আরও এনজয় করছে, কারণ তারা মনে করছে তারা আরেকটা আওয়ামী হয়ে উঠতে পারবে, একটা ছাত্রলীগ হয়ে উঠতে পারবে, তারা এটা মনে করছে হয়তো। এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে নেত্রকোনা মেডিকেল কলেজে গেস্ট রুম দিল, কান ধরে উঠবোস করালো শিক্ষার্থীদেরকে। এই তাদের চলছে, হয়তো আরও চলবে, পরিণতিটাও তাদের ভোগ করতে হবে কি। এই নেচারে যারা কাজ করে তাদের আসলেই ওই চূড়ান্ত পরিণতির আগ পর্যন্ত তার শিক্ষা হয় না, এদের ক্ষেত্রে হয়তো তেমনটাই হবে। তবে আমি এখনও সিম্প্যাথাইজ তাদের প্রতি, ছাত্র দলের প্রতি, তারা অন্তত ফিরে আসুক, ভালো কম্পিটিশন করুক, ছাত্রলীগের বাজে রেখে যাওয়া জিনিসগুলো তারা নিজেদের হাতে তুলে না নিক, এমনটাই আশা করতে চাই। তো আরেকটা, রিসেন্টলি আমি দেখছি যে ছাত্রদলের বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে, তো একটা জিনিস খুবই প্রমিনেন্ট যে আপনাদেরকে বলা হচ্ছে গুপ্ত, আপনাদের কমিটি প্রকাশ করা হচ্ছে না। আর ছাত্রদলের কমিটিতে আমরা দেখি যে তাদের সংখ্যা অনেক বেশি। তো এই জায়গায় দেখা যায় আপনাদের যে সেন্ট্রাল কমিটি, তাদের আসলে একটা জেলা কমিটির মতো আসলে হচ্ছে না। আপনাদের কি আসলে জনশক্তি কম থাকায় এরকম, নাকি আর কোনো কারণ আছে? তাদের কম্পিটিশনটা কমিটি কেন্দ্রিকই। যেমন আজকে অনেক স্লোগান হয়েছে যে চাঁদা লাগলে চাঁদা নেই, নতুন করে কমিটি দেয়। তার মানে হচ্ছে একজন লাইভে এসে বলছেন যে আমার এতদিনের লড়াই সব বিফলে গেল, গত 15 বছরের লড়াই আমাকে কমিটিতে রাখলো না, বিফলে গেল, এমন টাইপের কথা বলছেন আরেকজন ব্যক্তি। তার মানে তাদের পুরো পলিটিক্সটা হচ্ছে কমিটিতে নাম থাকা না থাকাকে কেন্দ্র করে। ফলে সবগুলো গ্রুপকে হ্যাপি রাখতে হয়। বাই চান্স কেউ যদি কোনো গ্রুপের কোনো প্রতিনিধি কমিটিতে না থাকে, তিনি আবার মিছিল করে বসেন, চাঁদা রাখলে চাঁদা দেয়, নতুন করে কমিটিতে। তো এটা মুশকিলের জায়গা, এই জন্য তাদেরকে কমিটিতে দিতে হয়। আর বিপরীতে আমাদের এখানে কাজ হচ্ছে এক্সিকিউটিভ কাজ পরিচালনা করার জন্য যেটুকু টিম দরকার, যেটুকু প্রতিনিধি দরকার, সেটুকু নিয়েই কমিটিতে ফর্ম হয়। অতিরিক্ত লোকের দরকার হয় না, তারা বাকিরা ওই বিভাগের মেম্বার্স হিসাবে কোঅপারেট করে। যেমন ধরেন একজন অর্থ সম্পাদক, তিনি একা তো এত কাজ করতে পারবেন না, তার অর্থ বিভাগের একটা টিম থাকতে পারে, সেখানে অনেক সদস্যরা থাকতে পারে, তারা কাজ করবে, তারা পদপদবীর জন্য কাজ করে না। তো এখানে সম্পাদক যিনি, তাকে পরিচিত করার জন্য কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে নাম থাকেন। তো ওই কমিটি কলাবরে বড় করে এখানে কম্পিটিশন নেই। কম্পিটিশনটা হলে এখানে জাস্ট কাজগুলো পারফেক্টলি ফলো আপগুলো হচ্ছে কিনা, টাইমলি হচ্ছে কিনা, কমিটিতে নিয়মিত চেঞ্জ হচ্ছে কিনা। আমাদের প্রত্যেক জানুয়ারিতে কমিটি চেঞ্জ হয়, এখনও হচ্ছে, এটা সামনে নিয়মিত হবে। তো ওনাদের 5 বছর পরে একটা কমিটি হয়, কোথাও 10 বছর পরে হচ্ছে, কোথাও 15 বছর পরে কমিটি হচ্ছে। তো ওনাদের স্বপ্ন একটাই যে কেমন করে একটা নাম থাকবে, এটা তাদের বিউটি। অনেকেই মানে মজা করে বলেন যে ওনাদের যে সহসভাপতির সংখ্যা আপনাদের পুরো কমিটির সমান নয়। হতে পারে। এই সংখ্যা দিয়ে বড়ত্ব করার কিছু নাই। এই সংখ্যা তারা যদি মনে করেন এটা গর্বের কারণ, 10 বছর পর একবার কমিটি দিয়ে 200 জনের সহসভাপতি বানাবে এবং
সব গ্রুপকে হ্যাপি রাখতে হবে, এই কালচারটা যদি ভালো হয়, পুরো পলিটিক্স যদি কমিউনিটিকে কেন্দ্র করা হয়, তাহলে আমি মনে করবো যে এটা ছাত্র সংগঠনের বৈশিষ্ট্য এমন হওয়া উচিত না। সবশেষ আপনাকে শিবিরের, যেহেতু আপনি প্রচার সম্পাদক কেন্দ্রীয়, তো সেই জায়গা থেকে শিবির তাদের যে প্রচার কার্যক্রমে অনেকেই বলেন যেটা, যে শিবির যে কাজগুলো করে তার যে প্রচারটা আসলে খুবই কম হয়। যেমন ডাকসুর ক্ষেত্রে একই কথা, যে ডাকসু অনেক কাজ করছে, সেই প্রচারণটা হচ্ছে না, এটা একটা ইস্যু। তো শিবিরের এই জায়গায় মানে গ্যাপটা কেন আসলে? গ্যাপ বলবো না, এটা নেচার হয়ে গেছে বলতে পারেন, যে আমাদের একটা প্রচার বিমুখতার একটা নেচার আছে, এটা পাবলিক পলিটিক্সের সাথে যায় না। পাবলিক পলিটিক্স সাধারণত পার্টিগুলো যেটা করে, যে একটা কাজ করে বারবার দেখায় প্রচার করে। আমাদের এখানে আমরা একটা প্রোগ্রাম করে ফেলতেছি, কোনো রকম একটা বিবৃতি দিয়ে শেষ করে ফেলছি, এরকম হয়, বা কোনো একটা ডকুমেন্টারি করে শেষ করে দিচ্ছি। এটা হয়তো পুরোটা রিভিউ করার জায়গা আছে, কেউ বলতে পারেন যে পুরোটা ক্যাম্পেইন করলে মানে ভালো হয়। তবে আরেকটা পর্যালোচনা আছে যে আমাদের যেটুকু ডকুমেন্টেশন করতে হয় সেটুকু করে খুব বেশি ক্যাম্পেইনমুখী না হওয়াটা বেটার, এরকম একটা পর্যালোচনা আছে। দুইটার মাঝামাঝি জায়গায় যাচ্ছে আর কি। এটা বলতে পারবো এখন পর্যন্ত আমরাও অবগত যে আমাদের ক্যাম্পেইন কম হয়, প্রচারণা কম হয়, কাজগুলো দেখানো হয় কম, কিন্তু এটা দিয়ে আবার আমরা অনেকে হ্যাপি যে এটা মনে হয় ভালো। তো আবার এই কনসার্নটা আমাদের কেউ কেউ দিচ্ছেন যে এটা আরও ইমপ্রুভ করতে হবে, ক্যাম্পেইনের মধ্যে দিতে হবে। তো সব মিলিয়ে যাচ্ছে সংগঠন, আশা করা যায় যে একটা পর্যায়ে যে হয়তো আরেকটু ইমপ্রুভ হবে আর কি, চেষ্টা করছে। আমরা একবারে শেষ দিকে আছি। আপনাকে আমাদের ইনোভাটক্সের কিছু দর্শক আছেন যারা আপনাকে কিছু প্রশ্ন করেছেন, আমরা আপনার আসার ব্যাপারে আমরা জানিয়েছিলাম। তো অনেক প্রশ্ন করেছেন, কয়েকশো, এর থেকে আমরা বাছাই করে 2-3টা প্রশ্ন আপনাকে ছোট্ট করে একটু জবাব দিবেন। তো একজন এমডি আব্দুল আলিম বলছেন যে কিভাবে এত কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন? এটা স্পেশাল কিছু না, এটা আমার দায়িত্বশীলরা আগেররা যা করেছেন হুম। আমি তার হয়তো ছিটেফোঁটা কিছু ফলো করার চেষ্টা করছি, আমার পরের লোকেরা হয়তো আরও ভালো মতো ফলো করবেন, এটা হতে পারে। এটা আমাদের সাংগঠনিক রেগুলার যে শেখানো হয়, রেগুলার যে প্রশিক্ষণ, এটারই একটা অংশ। হয়তো আমারটা মিডিয়াতে আপনি দেখছেন, আমার কোনো এক নিবৃত্তচারী দায়িত্বশীল যাকে হয়তো মিডিয়াতে কেউ দেখে নাই, তারটা হয়তো আপনি দেখছেন না, পার্থক্য এটাই। আর একটা ব্যক্তিগত প্রশ্ন বলা যায়, এইচ তামিম খান উনি লিখছেন, অনেকে বিয়ের আগে শিবির ছেড়ে দেয়, আপনি বিয়ে করার পর শিবিরের দায়িত্ব পালন করছেন, কিভাবে পালন করছেন? আমার কাছে এটা দুইটা আলাদা মনে হয় না, যে বিয়ে করার পরে সংগঠন কন্টিনিউ করতে পারবে না, কাজ করতে পারবে না, এরকমটা মনে হয় না। মানুষ তো ঠিকই চাকরি বাকরি করছে, হ্যাঁ, ফ্যামিলি চালাচ্ছে, এক্সট্রা সোশ্যাল ওয়ার্ক করছে। তো অন্যরা যদি পারে, আমি আমার সংগঠনে কন্টিনিউ করতে পারবো না। বিষয়টা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জায়গাটা, এটা যদি ম্যানেজ করা যায়, দুটো একসাথে পসিবল, খুব দারুণভাবে পসিবল, বরং একটার পরিপূরক হয়ে কাজ করে এটা আরও ভালো স্মুথ হয় আমার কাছে মনে হয়, যদি কেউ ম্যানেজ করতে চায় আর কি, পারবে। সবশেষ শিবিরের ব্যাপারে আরেকজন প্রশ্ন করেছেন যে আহ, শিবির এটিএম কানন চৌধুরী লিখেছেন, শিবির কি তার নিজস্ব আদর্শ থেকে অনেকটা লিবারেল ধারায় চলে যাচ্ছে কিনা, এটা কতটুকু সঠিক? আমার কাছে ইসলামকে লেভেলের মডার্ন কিংবা এক্সট্রিমিস্ট কিংবা এটা ওইটা যে প্যাটার্নগুলোতে ভাগ করা হয়, আমি কোনো প্যাটার্নের পক্ষপাতী না। ইসলাম একটাই রূপ, অনেকগুলো রূপ না, এগুলো আমাদের তৈরি করা। ইয়েস আর নো হবে, হয় আপনি ইসলামে আছেন না ছিটকে পড়ছেন, এরকম হয়। আলাদা রূপ করে ডেফিনেশন দেওয়ার কিছু নেই। যেমন আমার মধ্যে ঘাটতি থাকলে আমি ইমপ্রুভ করবো, আপনি আমাকে শুধরে দেবেন। আপনার মধ্যে ঘাটতি থাকলে আমি আপনাকে শুধরে দেবো, আপনি ইমপ্রুভ করবেন, এভাবেই হবে ধীরে ধীরে আর কি। আমরা কখনোই এটা বলি না আমরা পূর্ণাঙ্গ শতভাগ প্র্যাকটিস করে শতভাগ ইমপ্রুভ করতে পেরেছি। নিশ্চয়ই আমাদের মধ্যে ক্রাইসিস আছে, আমাদের লিমিটেশন আছে। সেই লিমিটেশন আগের চাইতে কোথাও কোথাও কমেছে হয়তো, অথবা কোথাও কোথাও বেড়েছে হয়তো। যদি 10টা ক্যাটাগরি থাকে বা 20টা ক্যাটাগরি থাকে, 5টা ক্যাটাগরিতে হয়তো এখন আমরা ইমপ্রুভ করেছি, 2টা ক্যাটাগরিতে হয়তো আমরা একটু কমে গেছে, 8টাতে হয়তো একটু ইমপ্রুভ করছি। দায়িত্বটা হোলিস্টিক, আমরা দায়িত্বশীল চেষ্টা করি একে অপরকে চেক দিয়ে ইমপ্রুভ করবার। কোনো দর্শকের যদি কোনো কনসার্ন থাকে তিনি জানাবেন সরাসরি যে ভাই আপনাদের এই জায়গাটিতে একটু ঘাটতি হচ্ছে, গ্যাপ হচ্ছে, এটা ইমপ্রুভ করা যায়। আপনাদের পরামর্শ যখন আমাদের লিমিটেশনের সাথে বরাবর ক্লিক করবে, আপনার অবজারভেশন আর আমাদের বাস্তবতা বরাবর সত্য হবে, তো তখন আমরা এটা ইমপ্রুভ করবো নিশ্চয়ই। আমরা শেষে কিছু মানে এটাকে আপনি মজার হিসাবে নিতে পারেন খুব শর্টভাবে, বিয়ে করার পর শিবিরের দায়িত্ব আর সংসার দুটোর মধ্যে কোনটা বেশি কঠিন? বরাবর সংগঠনটাই কঠিন। সংগঠনে অনেক মানুষের দায়িত্ব নিতে হয়, অনেক মানুষের স্বপ্ন, অনেক মানুষের জীবনাচরণ, পুরো দেশ শাখা, এটা একটু চ্যালেঞ্জিং, আমার উদ্ধারিত একটু বেশি তো। একজন লিখেছেন যে শিবিরের ছেলেরা বিয়ে করলে কি আগে শিবিরের অনুমতি নেয় কিনা? হ্যাঁ, এখানে অবশ্যই বিয়ের ক্ষেত্রে তার ঊর্ধ্বতন যে দায়িত্বশীল সদস্যরা কেন্দ্রীয় সভাপতির অনুমতি নেই সাধারণত।
আর সাথীরা তার শাখা সভাপতির অনুমতি নেই, তিনি কাপ সদস্য ওই এলাকার, ওনার অনুমতি নেন শাখা সভাপতির, আর সদস্যরা কেন্দ্রীয় সভাপতির অনুমতি নেন। এটা হচ্ছে এটা অনেকেই যেটা বলেন যে ইসলামে তো আসলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক কি না, বা এটা কিভাবে দেখেন আপনারা? না, শাখার সংগঠনের প্রয়োজন আমাদের, মানে অনুমতি নেওয়ার বিষয়টা এমন না যে অথরিটি ওনার হাতে রেখে দিয়েছেন। অনুমতি নেওয়ার সাংগঠনিক শৃঙ্খলা জায়গা, আচ্ছা। যে কোনো বড় সিদ্ধান্ত, চাকরি করা, ধরেন কোথাও যাওয়া, হুম। অথবা বড় কোনো সিদ্ধান্ত, বিয়ে তো একটা মানে লাইফ চেঞ্জিং ইভেন্ট না, এই লাইফ চেঞ্জিং ইভেন্টগুলোতে কনসার্ন এই জন্য নিতে হয়, ধরেন কেন্দ্রীয় সভাপতি বা শাখা সভাপতি প্রত্যেক ব্যক্তি নিয়ে একটা প্ল্যান করেন, হুম। তাকে দায়িত্বে রাখা হয়েছে, পরের বছর কী করবে, তার কেরিয়ার কী হবে, একটা প্ল্যান তো থাকে। হুম। তা আপনার প্ল্যানের সাথে দায়িত্বশীলের প্ল্যান যাতে মিসম্যাচ না করে, আপনার প্ল্যান এবং দায়িত্বশীলের প্ল্যান যখন ম্যাচ করবে, এটা খুব মানে ভালোভাবে এটা লাইফটা স্মুথ হয়, এবং কাজের বন্টন, তারপর হচ্ছে কেরিয়ারটা ডেভেলপ করা ঠিকঠাক সব জায়গায় ভালো মতো হয়। তো এই জন্যই সবগুলো প্ল্যান চেক দিতে হয় সভাপতিকে বলে, যাতে করে মানে যিনি মেন্টর অর্থাৎ যিনি সভাপতি আর যিনি ক্লায়েন্ট মানে জনশক্তি, দুইজনের প্ল্যান যাতে ভালোভাবে রান করে, এই জন্য বিয়ে বা এর গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো ইনফর্ম করতে হয়, পারমিশন নিতে হয়। সবশেষ প্রশ্ন, আপনার আপনার জিএস, আপনি হচ্ছেন জিএস, আপনার এজিএস বিয়ে করেছেন, তো আপনার ভিপি বিয়ে শাদী করবেন কিনা আপনার জানা আছে কিনা? বিপি খুব শীঘ্র বিয়ে করবেন, আমরা চেষ্টা করতেছি, চেষ্টা করছি। পাত্রী, হ্যাঁ, পাত্রী যদি মানে পাওয়া যায়, হুম। পাত্রী খোঁজার কাজ চলমান আর কি। আচ্ছা, এটা আচ্ছা। কনফার্ম হলে আমরা আশা করি যে আমার বিপি সাদিক ভাই বিয়ে করে ফেলবেন আর কি, উনি প্রস্তুত মানসিকভাবে, বাকি প্রসিডিউরগুলো চলমান আর কি। ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ। চাহেন তো তার হয়ে মানে যাবে। আমরা আরেকটা বিয়ে দেখতে যাব আর কি খুব হ্যাঁ, দ্রুতই। আমরা আশাবাদী, আমি এবং বিয়ের ব্যাপারে সবাইকে মোটিভেশন দিচ্ছি, আচ্ছা, আচ্ছা। যাদের সুযোগ আছে করে ফেলা উচিত। আম, সবশেষ আপনি তো ঘটকালিও করছেন তাহলে? এটা ঘটকালি বলবো না, এটা প্রত্যেকের লড়াই একটু কোঅপারেট করা আর কি। আচ্ছা, মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কাজে আমার কাজে অনেকে কোঅপারেট করেছে, আমারও দায়িত্ব হুম। অন্তত কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এটা কোঅপারেট করা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিয়েছেন। ইনোভোটক্সের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অনেক কৃতজ্ঞ। আপনার যদি সবশেষ ছাত্র সমাজের কাছে আপনার কিছু বলার থাকে? খুব বেশি কিছু বলার নাই, একটাই বলবার, সেটি হচ্ছে আমাদের লাইফ তো খুবই মানে ছোট লাইফ, এবং তার মধ্যে স্টুডেন্ট লাইফটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের। বলা চলে যে এই 5-7 বছর 8 বছর মানে বললে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত এই লাইফটাই মেন চেঞ্জিং ইভেন্ট। এবং ইন্টারেস্টিংলি এই ইভেন্টটা এই সময়টাতে সবচেয়ে বেশি সময় কাটানো হয় বন্ধুবান্ধব বা আশপাশের সার্কেলকে কেন্দ্র করে। তো পিতামাতা থেকে দূরে থাকা হয় অনেক সময়, ইভেন যারা বাসায় থাকি তাদের সময়টাও কাটে স্কুলে গিয়ে, কোচিংয়ে যেয়ে, খেলার মাঠে। অর্থাৎ লাইফের ঘুম এবং খাওয়ার বাদে বাকি সময়টার বড় সংখ্যক সময়ই কাটে বাইরের বন্ধুবান্ধব সার্কেলদের সাথে। সুতরাং আমাদের লাইফের অলমোস্ট আমাদের গতিপথ কী হবে, কোন পথে আগাবো, কী শিখবো, কী দেখবো, এটা ঠিক হয় আমার বন্ধু কারা, আমার সিনিয়র ভাই কারা, আমার জুনিয়র কারা, তাদেরকে কেন্দ্র করে। তো আমার বিবেচনায় সেই মানুষটাই ভালো জিনিস ইনপুট পান, যার বন্ধু সার্কেলটা খুব ভালো, যার বড় ভাইয়ের সার্কেলটা খুব ভালো, যার জুনিয়র সার্কেলটা খুব ভালো বাছাইকৃত। আর সেই মানুষটা নষ্ট হয়ে যান, বিপদে যান, অনেক বেশি লসের মুখোমুখি হন, যার এই বন্ধু সার্কেল কিংবা সিনিয়র কিংবা জুনিয়র তার কল্যাণকামী না, তার অকল্যাণের পথে নিয়ে যান, এমন সার্কেলে আবর্তিত থাকেন। আমার জন্য একটা আল্লাহর রহমত ছিল, ব্লেসিং ছিল, যে হচ্ছে সংগঠনের বদৌলতে যখনই আমার বোঝার বয়স হয়েছে তখন থেকেই আমার এই 3টে সার্কেলেই নিয়ন্ত্রিত সার্কেলের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। যে সার্কেল আমার অকল্যাণ চায় না, যে সার্কেলের সামনে আমি অসংখ্য সম্পদ রেখে গেলেও এখান থেকে নিয়ে যাবে ভয় ছিল না, যে সার্কেল আমার লাইফকে নিয়ে ভালো প্ল্যান করতেন, নেতিবাচক প্ল্যান করতেন না, যে সার্কেল আমার পড়াশোনা, আমার আচরণ, আমার চরিত্র, আমাকে সব কিছু নিয়ে ভাবতেন এবং ইতিবাচক ইনপুট দিতেন। এই সার্কেল আমার পিতার পরিশ্রমে পাওয়া সম্ভব না, এই সার্কেল আমার টাকায় কেনা সম্ভব না, এই সার্কেল আল্লাহর পাওয়া বিশেষ রহমত, যেটা আমি সংগঠনের মাধ্যমে পেয়েছি। আপনি আপনার সার্কেল বেছে নিতে পারেন যে কোনো মাধ্যমে, সেটা পরিবার হোক, ক্লাব হোক। তবে একটাই অনুরোধ থাকবে, যে যে পরিবেশে থাকি না কেন, একটা ভালো সার্কেল, বন্ধু সার্কেল নিশ্চিত করতে পারাটা খুব জরুরি, খুব জরুরি। এটা আমার আপনার সবচাইতে বড় পাওয়ারফুল স্টেক। এটা নিশ্চিত করতে পারলে আমার আপনার জার্নিটা খুব সুন্দর হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে একটা সমৃদ্ধশালী, কল্যাণকামী, বারাকাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার, থাকবার পরিবেশটা যাতে আল্লাহ দেয়, এরকম একটা সার্কেল আমাদেরকে রাখেন, সে দোয়া কামনায় শেষ করছি।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা যারা এতক্ষণ শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দিবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে, প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে। আশা করছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পডকাস্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।